হাই ফ্রেন্ডস, জেনপাস ইউজি কাউন্সেলিং রিগার্ডিং তোমাদের যে ডাউটগুলো ছিল আমি তোমাদের বলেছিলাম সেগুলো গুগল ফর্মে আমাকে জানাতে এবং সেগুলো রিপ্লাই আমি তোমাদের দেব। অলরেডি আমি তোমাদের এখনো পর্যন্ত টোটাল 95 জন এর মানে কোয়ারি এসেছে, তো তার মধ্যে অলরেডি 50 জনের আমি ডাউট এর আগের অর্থাৎ পার্ট 1-এ আমি ক্লিয়ার করে দিয়েছি এবং আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বাকি যে 45 জনের মতন রয়েছে এই 45 জনের কোয়ারিজটা আমি ক্লিয়ার করব। ওকে, সো আগের ভিডিওর মতোই এই ভিডিওতেও সেম লাইটিং এর বা ব্যাকগ্রাউন্ডের মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে বিকজ অফ তোমরা সবাই জানো রেনফল এর কারণে আর কি। তো যাই হোক আর কি, কোনো প্রবলেম কিছু না, চেষ্টা করব ও যতটা সম্ভব আই থিঙ্ক বোঝা যাচ্ছে এবং আমি তো জাস্ট রিপ্লাই করব। দুই একটা জিনিস হয়তো আমাকে করতে হবে, এখানে লিখতে হবে, বাট সাথে সাথে তো মুখেও বলে দেবো, তো আশা করি প্রবলেম কিছু হবে না। আমি প্রত্যেকের নাম অনুযায়ী টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, তোমরা জাস্ট টাইম স্ট্যাম্পে তোমারটা যদি তুমি শুধু জানতে চাও তো তুমি যে নামে এখানে গুগল ফর্মটা ফিল করেছিলে এইখানে সেই নামটাই কিন্তু ওখানে থাকবে, তো সেই নামে ক্লিক করবে, ক্লিক করলেই তুমি তোমারটা অ্যান্সার পেয়ে যাবে। এবার চাইলে তুমি বাকিদের ডাউটগুলোও জানতে পারো, কারণ অনেকের থাকে যে সেই ডাউটটাই হয়তো অন্য কেউ জিজ্ঞাসা করেছে, মানে বাট তোমারও ডাউট ছিল সেটাও তুমি জেনে গেলে, তো যে কারণে চাইলে বাকিগুলোও দেখতে পারো, বাট তুমি তোমারটুকু শুধু যদি জানতে চাও তো সেক্ষেত্রে টাইম স্ট্যাম্পে ক্লিক করে তোমার যে নাম সেই নামটায় ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এক এক করে আমি এবারে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম হচ্ছে নাম্বার 51, টোটাল 95 এখনো পর্যন্ত আছে, এবার দেখা যায় এগুলো তো আপডেট হতে হতেই থাকছে। মানে আমি রেসপন্স আসাটা অফ করে দিইনি, আমি বলেছিলাম লাস্ট ডেট লাস্ট টাইম অমুক, কিন্তু আমি রেসপন্স অফ করিনি, মানে আমার ভিডিওর জন্য তো প্রিপারেশন নিতে হবে যে কারণে। এবার আজকের এটার পরে আবার যারা আসবে তাদেরকে আমি বলে দেবো যে পরে হয়তো আবার কোনোদিন করে দেবো সেগুলো রিপ্লাই, হয়তো ডিলে হবে, বাট মেনলি এই দুটো পার্টেই আমি আর কি মেন ভিডিওটাই দিচ্ছি। তো যাই হোক 95 পর্যন্ত আজকে বলবো এবং দেখি মানে যতক্ষণ আসবে আজ পর্যন্ত ততগুলোই ক্লিয়ার করে দেবো। তো ফার্স্ট হচ্ছে 51, এবং হ্যাঁ আরও একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ভিডিও লেন্থ হয়তো বড় হতে পারে, আগেরটাও যেমন সম্ভবত 57 মিনিটের মতন হয়েছে, কারণ আই থিঙ্ক তোমরা জানো এটা ওয়ান টাইপ অফ লাইভই বলতে পারো। লাইভের ক্ষেত্রে অনেক কোয়েশ্চেন তোমাদের মিস করে যায় বরং, যে কারণে আমি গুগল ফর্মটা করেছি, ঠিক আছে। এবং লাইভও অবশ্যই আমি চেষ্টা করছি আজ কিংবা আগামীকাল হয়তো একটা সেশন করার, দেখি সেটা, কারণ এখন তো প্রচণ্ড রকম ডিস্টার্ব হচ্ছে যে কারণে ইস্যু রয়েছে, যে কারণে করতে পারছি না, তা নাহলে ডাব্লিউবিজির সময়তেও করেছিলাম, এবারেও করতাম, কিন্তু এই প্রবলেমের জন্য আর করা হয়ে উঠছে না। দেখা যাক কি হয়, আপাতত কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা আমি তোমাদের ক্লিয়ার করি। তো প্রথম হচ্ছে আমাদের আজকের প্রথম মানে 51 নাম্বার, সেটা হচ্ছে নেম মৌসুমী দত্ত, জেনপাস জিএমআর র্যাঙ্ক 2118। ডাউট আর গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল গুড as well as all government medical colleges, can we get government job after studying there? Is the examination question papers of all government colleges same? আচ্ছা দেখো, ডিস্ট্রিক্ট হসপিটাল হ্যাঁ ভালো, গভর্নমেন্ট কলেজের মতোই। অ্যাকচুয়ালি দেখো কি, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে বলা হয় কারণ সেখানে এমবিবিএস এরও ক্যান্ডিডেট থাকে। এবার এমবিবিএস ক্যান্ডিডেট থাকা মানে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার বাকি আদার্স অফ ফেসিলিটি সব কিছুই একটা মানে ভালো রকম থাকবে, যে কারণে ফার্স্ট প্রেফারেন্স করা হয় বা বলা হয় মেডিকেল কলেজগুলোকে, দেন হসপিটাল অবশ্যই গুড। গভর্নমেন্ট কলেজ মিনস ঠিক আছে, কোনো প্রবলেমস নেই। আর গভর্নমেন্ট জব দেখো, এটা আমি একটা পরে ভিডিও বানাবো, মানে আমাদের ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টের বা যে কোনো প্যারেন্টসদেরও বলতে পারো একটা মিথ আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে পড়বো মানে গভর্নমেন্ট জব পাবো, মানে পসিবিলিটি থাকবে। এই ব্যাপারটা কিন্তু কখনো না। গভর্নমেন্ট কলেজ থেকে পড়া যে কোনো কোর্স, আমি শুধু নার্সিং বলে বলছি, মানে প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, যে কোনো কোর্স আর কি, তো সমস্ত কোর্সে গভর্নমেন্ট কলেজ থেকে পড়লে একটাই বেনিফিট পাওয়া যায়, সেটা হচ্ছে ফিজটা কম। এর থেকে বেশি খুব একটা বেনিফিট কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ কিছু কিছু কলেজ ডেফিনেটলি থাকে যেগুলো ভালো, খুবই ভালো, প্লেসমেন্টও ভালো দেয়, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, নার্সিং ফার্সিং এর ক্ষেত্রেও বিভিন্ন রকম ভালো রকম স্কোপ পেয়ে যাওয়া যায়। বাট ম্যাক্সিমাম অফ দ্য বা মোটামুটি 50-60% গভর্নমেন্ট কলেজের বেনিফিট এই একটাই, সেটা হচ্ছে ফিজটা কম। কম ফিজে মানে গ্র্যাজুয়েশনটা বা যে কোর্সটা করা হচ্ছে সেই কোর্সটা কমপ্লিট করছি, তো এটাই আর কি। মানে
জব পাওয়া যাবে, গভর্নমেন্ট জব, এই জিনিসটা কিন্তু নয়, ঠিক আছে। মানে যেমন প্রাইভেট কলেজে যারা পড়ছে তারাও যেটার জন্য এলিজিবল, তুমিও সেটার জন্য এলিজিবল, শুধু কি সে বেশি টাকা দিয়ে কোর্সটা কমপ্লিট করেছে, তুমি কম টাকা দিয়ে পড়ছো। তো এটাই আর কি, যে কারণে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওখানে তো টিএফডাব্লিউর একটা ব্যাপার থাকতো, মানে প্রাইভেট কলেজে ফিজ কম ফিজে পড়া, মানে যেটার ফিজ মোটামুটি 4 লাখ 5 লাখ 6 লাখ, সেইটা কমে এসে 4 বছরের টোটাল 30,000 40,000 50,000-এ পড়া যায়। তখন আমি তাদেরকেও বলেছিলাম টিএফডাব্লিউ নিয়ে ভিডিওতে, যে তোমরা অবশ্যই অ্যাটেম্প্ট করবে যেগুলো লো গ্রেডের গভর্নমেন্ট কলেজ, যেগুলো প্লেসমেন্ট সেরকম হয় না, বিভিন্ন রকম প্রবলেম থাকে, সেগুলোর থেকে তোমরা প্রেফার করবে ভালো ভালো টপ প্রাইভেট কলেজগুলো, হেরিটেজ, বিবি পদ্মার, তারপর টেকনো, হলদিয়া, এই সবগুলো, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এটাই, যে মানে মেন হচ্ছে ফিজটা ম্যাটার করে গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে, তাছাড়া হিউজ কিছু একটা ডিফারেন্স থাকে না। আর হ্যাঁ, অবশ্যই গভর্নমেন্ট জব এখান থেকে দেখো, মেডিকেল কলেজ বা হাসপাতাল থেকে হলে কি নার্সিংয়ের ক্ষেত্রে একটা সুযোগ থাকে, তাদের নিজেদের যে হাসপাতালটা রয়েছে আর কি, সেখানেই একটা মোটামুটি ভালো রকম একটা জব হয়তো পেয়ে যাওয়ার একটা অপরচুনিটি থাকে, তুমি যদি ভালো পারফর্ম করো হোল 4 ইয়ার্স ধরে। তো সেই ক্ষেত্রে আর কোয়েশ্চেন পেপারস, হ্যাঁ দেখো, এগুলো তো একটা ইউনিভার্সিটির আন্ডারে হয়, তো তোমাদের এগুলো হচ্ছে WBUHS ইউনিভার্সিটির আন্ডারে, তো কোয়েশ্চেন্স পেপার তোমাদের সকলের সেম থাকবে, ঠিক আছে। তো নেক্সট 52, দীপশ্রী রয়, GMR rank 3433, doubt will I get college in second round counseling? 3433, আমি তো বুঝতে পারছি না, আই থিঙ্ক জেনারেল হবে হয়তো, ওপেন ক্যাটাগরি পেয়ে যাওয়ার সম্ভাবনা একটু হয়তো কম, কারণ এবছর ফার্স্ট রাউন্ডে 2689 কাট অফ গিয়েছে জেনারেলদের ক্ষেত্রে, তোমার GMR rank 3433, সো একটুখানি চাপ আছে, পেলেও পেয়ে যেতে পারো। বাট চাপটা কেন বলছি, কারণ সেকেন্ড রাউন্ডে অনেক OBC B, OBC A ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, এগুলো কিন্তু কনভার্ট হয়ে জেনারেলে আসবে, তো যে কারণে জেনারেলে কম্পিটিশনটা একটু বেড়ে যাবে, তো এটাই আর কি। নেক্সট 53, দীপশ্রী রয়, সেম। আচ্ছা, তোমার অন্য আর একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আই গট দেবেন মাহাতো কলেজ বিকজ অফ মাই EWS ক্যাটাগরি, বাট আই ডোন্ট গেট EWS certificate till now. Shall I get college in second round in open category? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দেখো, এটা কিছু করার নেই, তোমার EWS হিসাবে পেয়ে গিয়েছিলে এবং পাওয়ারই কথা, কারণ EWS এর কাট অফ 5171 পর্যন্ত গিয়েছে এবং তোমার র্যাঙ্ক 3433, সে কারণে পেয়ে গিয়েছো। কিন্তু যেহেতু EWS সার্টিফিকেট নেই, সেহেতু তোমাকে ভেরিফিকেশন তো অবশ্যই করাতে যেতে হবে, ভেরিফিকেশনের ডকুমেন্টস এগুলো লাগবে, তো এগুলোর মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করাতে যেতে হবে, এবং সেখানে তোমার ভেরিফিকেশনটা ক্যান্সেলড হবে এবং সিটটা ক্যান্সেলড হবে হয়ে তোমার EWSটা ওপেনে কনভার্ট হবে, বাট সেকেন্ড রাউন্ডে ওপেন হিসাবে পাওয়ার সম্ভাবনাটা কম, এটাই বলবো। কারণ এই যে তোমরা যারা আসছো আর কি, ট্রান্সফার হচ্ছে, এরকম তোমার থেকে যাদের আরো ভালো র্যাঙ্ক আছে, 2000 1000-এর মধ্যে ছিল, OBC ক্যান্ডিডেট বা EWSC ক্যান্ডিডেট, তাদের হয়তো নেই, তারাও এইদিকে মানে কনভার্ট হবে, যে কারণে ওপেনের উপর একটু চাপ পড়তে পারে সেকেন্ড রাউন্ডে, আমার যেটা আইডিয়া। তো দেখা যাক কি হয়, মানে সম্ভাবনা খুব কম, এটাই বলবো আর কি, তোমার আবার পেয়েও যেতে পারো। আর তবে অবশ্যই কিন্তু গিয়ে ভেরিফিকেশনটা করিয়ে ক্যাটাগরিটা চেঞ্জ করিয়ে আসবে, ঠিক আছে। নেক্সট 54, অন্বেষা পাল, GMR র্যাঙ্ক হচ্ছে 5814, ডাউট দাদা আমি প্রাইভেট কলেজ পেয়েছি যেরকম বলেছিলে, গভর্নমেন্ট হওয়ার চান্স কম, দাদা আমি জানতে চাই আমি সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং করানোর পর যদি আবার ওই কলেজটাই পাই, তাহলে কি আমাকে এখানে ভর্তি হতেই হবে? আর যদি ভর্তি হই চাই, তাহলে কি মোপাপে আমি অ্যাটেন্ড করতে পারবো? আর যদি তখন মোপাপে আমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই, তাহলে কি আমার অ্যাডমিশনের সময় যে টাকা লেগেছে ওটা রিফান্ড হবে? দাদা আরেকটা হেল্প চাই প্লিজ, আমার RN ট্যাগর পেয়েছি, ওখানের কোনো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না, প্লিজ তুমি একটু খুঁজে পেলে দিও। না দেখো, কন্ট্যাক্ট নাম্বার আমার কাছেও নেই, ওই ওয়েবসাইটেই যা আছে সেটাই, তো ওয়েবসাইট থেকেই যদি না পেয়ে থাকো আমাকে তাহলে একটু মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আশা করি হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ করতেও পারো, কারণ আমার কাছে মোটামুটি প্রায় মেসেজ আবার হয়ে গিয়েছে, সম্ভবত 130-40টার মতন মেসেজ আর কি এসেছে, দেখা হয়নি সবগুলো। ঠিক আছে, আমি দেখে নেবো, এবং যদি না মেসেজ করে থাকো মেসেজ করবে একটু আমায়, আমি চেষ্টা করছি দেওয়ার, যদি আমার কাছে আমি কোনো কিছু যদি পাই কন্ট্যাক্টস। আর ফার্স্টের যেগুলো বলেছিলে সেটা হচ্ছে করানোর পর, হ্যাঁ দেখো সেকেন্ড রাউন্ডে অবভিয়াসলি তুমি এখন যেটা পেয়েছো সেটাই তোমার কাছে ফেরত আসতে পারে, কারণ আমি দেখো বারবার বলেছি যে তোমাদের সেকেন্ড রাউন্ডে যেটা হয় কি, ধরো
একটা কেউ চয়েস ফিলিং করেছে 1 2 3 4 5, ঠিক আছে, তার 3 নম্বরে অ্যালটমেন্ট হয়েছে ফার্স্ট রাউন্ডে। এবার এই ক্যান্ডিডেটটা যদি এখানে তার অ্যালটমেন্ট হয়েছে, এবার এই ক্যান্ডিডেটটা ধরো আপগ্রেডেশন করা হলো, আপগ্রেডেশন করালে এর পসিবিলিটি থাকবে হয় 1 2টা পাওয়ার অথবা এটাই ফেরত পাওয়ার, এগুলো আর আসবে না তার যারা আপগ্রেডেশন করাবে। তো অবভিয়াসলি তুমি যেটা পেয়েছো সেটাই তোমার ফেরত আসতে পারে, অথবা তার উপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা তোমার আসতে পারে। এবার এর উপরে মিনস RN ট্যাগর পেয়েছো, মিনস এর উপরে তুমি গভর্নমেন্টই রেখেছো, তো আসতেও পারে নাও আসতে পারে, বা যদি অন্য কোনো প্রাইভেট রেখে থাকো সেগুলোও আসতে পারে। আর ভর্তি হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তোমাদের দুটো অপশন, হয় অ্যাডমিশন নেওয়া না হলে আপগ্রেডেশন করা। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে তোমাদের দুটোই অপশনস, একটা অ্যাডমিশন নেওয়া আর একটা হচ্ছে সিটটা ছেড়ে দেওয়া। এবারে ছেড়ে দেওয়া মিনস মানে মপ আপ রাউন্ডে যদি পার্টিসিপেট তো করতে পারবে, আর অ্যাডমিশন নিয়ে নিলে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক অ্যাডমিশন নিয়ে নেবে, যে কোনো কলেজ, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যে কোনো কলেজে যদি অ্যাডমিশন কমপ্লিট করে নাও সেক্ষেত্রে কিন্তু আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবার ব্যাপার হচ্ছে সেকেন্ড রাউন্ডের সাথে মপ আপ এই দুটোর কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই, ফার্স্ট রাউন্ডের সাথে সেকেন্ড রাউন্ডে সরাসরি সম্পর্ক আছে, যে কারণে ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করতে দিলে সেকেন্ড রাউন্ডে হয় নতুন কলেজ আসবে, না হলে এটাই ফেরত আসছে, কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এইখানে তোমাকে নতুন করে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, নিউভাবে আবার চয়েস ফিলিং করতে হবে, যে কারণে তোমার এইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কাজেই সেকেন্ড রাউন্ডে এসে যার যে কলেজটাই আসুক না কেন, সে আপগ্রেড হয়ে নতুন কলেজ আসুক, আপগ্রেড না হয়ে সেম কলেজে আসুক, বা কেউ হয়তো মানে তোমার ধরো এই রাউন্ডে কোনো সিটই পায়নি বাট সেকেন্ড রাউন্ডে পেয়েছে, যাই হোক না কেন এই জায়গাতে এসে ক্যান্ডিডেটটাকে চুজ করতে হবে সে যে সিটটা পেয়েছে সেই সিটটা সে নেবে নাকি ছেড়ে দেবে। এখানে দুটোই অপশন, হয় ছেড়ে দাও না হলে নিয়ে নাও। আর নিয়ে নাও মিনস অ্যাডমিশন, আর অ্যাডমিশন করে নিলে মপ আপ রাউন্ডে আর যেতে পারবে না, ছেড়ে দিলে মপ আপ রাউন্ডে যেতে পারবে, এবং মপ আপ রাউন্ডেতে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আবার টাকা দিয়ে সম্ভবত 200 টাকা লাগবে, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। এবার চয়েস ফিলিং করার পর মপ আপের রাউন্ডে যদি তোমার অ্যালটমেন্ট আসে তাহলে তো তোমার কাছে তখন অপশানস থাকবে শুধুমাত্র সেইটাতেই অ্যাডমিশন নেওয়া, না হলে ছেড়ে দেওয়া, ওই ডাইরেক্ট ডোনেশন ফোনেশন দিয়ে অ্যাডমিশন নেওয়া। আর যদি না আসে তখন এই দিকের কোনো কলেজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, না এলে বাস শেষ হয়ে গেল। এবারে তোমাকে তোমার উপায় ওই আলাদাভাবে প্রাইভেট কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। মানে মপ আপের সাথে এই দিকের কোনো রাউন্ডের কোনো সম্পর্ক কিন্তু নেই, মানে এই দিকের কোনো সিট মপ আপে থাকছে না। মপ আপের ক্ষেত্রে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই দিকে যদি কারোর সিট আসে ফার্স্ট রাউন্ড হোক সেকেন্ড রাউন্ড হোক, দ্যাট মিনস মপ আপ রাউন্ডেও যে সিট আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, মপ আপ রাউন্ডে আসতেও পারে নাও আসতে পারে। কাজেই সেকেন্ড রাউন্ডটা খুব ভাইটাল রাউন্ড এবং এখানে ডিসিশনটা খুব ভাইটাল যে কে কি করবে, কারণ সিট কিন্তু থাকবে না যদি কেউ ছেড়ে দেয় সিটটা। তো এবং ছেড়ে দেয় তার থেকেও বড় কথা, বাই চান্স যদি মপ আপে গিয়ে যদি কোনো সিট না পায় তখন কিন্তু তার আর কিছু করার নেই। কাজেই এটা একটু ভাবনা চিন্তা করবে। আর রিফান্ডের তো কোনো ব্যাপারই আসছে না তোমার, কারণ যেহেতু অ্যাডমিশন হয়ে গেলে আর তুমি মপ আপে পার্টিসিপেটই করতে পারবে না, তো এটাই আর কি। নেক্সট 55 শ্রাবণী গিরি। আচ্ছা, তোমার সাথে তো কথা হয়েছিল 1499, ঠিক আছে। আমি 7 নম্বর কলেজটা পেয়েছি, তার উপরে বারওয়ান মেডিকেল কলেজ আর কলকাতার টপ 5 কলেজগুলো দিয়েছি। আমি কি আপগ্রেডেশনের চান্স আছে? আপগ্রেডেশন করে দাও, কোনো চিন্তা নেই, তুমি আপগ্রেডেশন করে দাও, আপগ্রেডেশন করে দেখো কি হয়। এবং তোমার তো সম্ভবত ওই ইয়েটা হয়েছিল, কি বলে, রামপুরহাট মেডিকেল কলেজটা হয়েছিল। এবং হ্যাঁ, তোমাকে এখানেও জানিয়ে দিচ্ছি রামপুরহাট মেডিকেল কলেজে আগামীকাল যেতে পারো, মানে মানডেতে যেতে পারো। আমি ফোন করে জেনেছিলাম আমার বন্ধুকে, তো বললো যে হ্যাঁ কলেজ খোলা থাকবে, তো যেতে পারো ভেরিফিকেশনের জন্য, গিয়ে ওখান থেকে গিয়ে দেখে এসো কি বলছে না বলছে, এবং আশা করি অসুবিধা হবে না, ভেরিফিকেশন হয়ে যাবে। চলে যাও এবং অবশ্যই ইয়েস আপগ্রেডেশন করিয়ে এসো, কারণ তোমার উপরে যে চয়েসগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে, এবং যদি বাই চান্স পেয়ে যাবে সেটা তোমার পক্ষেই ভালো হবে, যে কারণে অবশ্যই আপগ্রেডেশন করে এসো, ঠিক আছে। নেক্সট 56 অনন্যা অধিকারী, জেনপাস জিএমআর র্যাঙ্ক 22,307। স্যার আমার ফার্স্ট কাউন্সেলিংয়ে 5 নাম্বার কলেজের নাম এসেছে ওপেন ক্যাটাগরিতে, কিন্তু আমি ভাবছি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করব। যদি সেকেন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার পর কোনো কলেজ নাম এলো না, তাহলে কি আগে যে কলেজটা এসেছিল সেখানেই অ্যাডমিশন নেওয়া যাবে? হ্যাঁ, এলো না নয়, যাদের ফার্স্ট রাউন্ডে এসেছে তাদের সেকেন্ড রাউন্ডে নাম আসবেই আসবে। ওই যে বললাম, হয় নতুন কলেজের নাম আসবে, না হলে এইটাই ফেরত আসবে।
ঠিক আছে, এইটাই ফেরত আসবে। তবে তোমাদের অ্যালটমেন্ট লেটার কিন্তু নতুন করে ডাউনলোড করতে হবে, কোনো ফিস দিতে হবে না, ফিসটা একবারই 1000 টাকা একবারই দিতে হবে। বাট অ্যালটমেন্ট লেটারটা তোমাদের দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে, কারণ তোমাদের এখানে এখন এই রাউন্ডে যারা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করছো তাদের দেখবে উপরে লেখা থাকবে রাউন্ড নাম্বার 1। তো ওইটা কিন্তু 19শে সেপ্টেম্বর পর্যন্তই ভ্যালিড, 19শে সেপ্টেম্বরের পর ওটা ইনভ্যালিড। তো সেকেন্ড রাউন্ডে যাদের ওই কলেজটাই আসবে তাদের নতুন করে ডাউনলোড করতে হবে, কারণ সেইখানে লেখা চলে আসবে রাউন্ড 2। ঠিক আছে, তো যে কারণে নতুন করে আবার ডাউনলোড করতে হবে। তো এটা ব্যাপার। আর অ্যালটমেন্ট আসবেই, যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এসেছে এবং আপগ্রেড করতে দিয়েছো, সেকেন্ড রাউন্ডে তোমাদের অ্যালটমেন্ট আসবেই, হয় যেটা পেয়েছিলে সেটাই আসবে, তা না হলে নতুন আসবে, অ্যালটমেন্ট আসবে। আর অ্যালটমেন্ট আসা মানে তো যেটা আসছে অ্যালটমেন্ট লেটারে যেটা থাকবে সেটাতেই তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ থাকবে। নেক্সট হচ্ছে 57 সোহানা পারভিন, 7880 ওবিসি এম। ঠিক আছে স্যার, আমার ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ আসেনি, সেকেন্ড রাউন্ডে কি আসতে পারে? আর এখন কি করব কিছু বুঝতে পারছি না। আর ওবিসি এনসিএল কি এখন হচ্ছে, আমি কি করে রাখবো প্লিজ বলবেন। আচ্ছা দাঁড়াও, তোমার 7800 ওবিসি এদের কাট অফ গিয়েছে বাবারে 3711। না, তোমার সেকেন্ড রাউন্ডেও আই থিঙ্ক আসবে না, কারণ ওবিসি এদের এনসিএল এর খুব একটা প্রবলেম হচ্ছে না, যে কারণে ওবিসি এদের কাট অফটার হয়তো অতটাও ফ্ল্যাকচুয়েশন ঘটবে না। ওবিসি বিদের তুলনামূলক একটু ফ্ল্যাকচুয়েশন ঘটবে, কারণ ওবিসি বিদেরই এনসিএল এর মেনলি একটু বেশিই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তবুও তুমি দেখো, ফার্স্ট রাউন্ডে তো আসেনি মানে সেকেন্ড রাউন্ডের জন্য এখন ওয়েট করবে। আর এনসিএল যদি পেয়ে যাও অবশ্যই নিয়ে রাখো, মানে যদি ইস্যু করে দেয় এনসিএল করে রাখতে পারো, কারণ বাই চান্স যদি তুমি পেয়ে গেলে ধরো কলেজ বা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে, মপ আপ রাউন্ড থেকে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে গেলে তখন কিন্তু তোমার এনসিএল লাগবে, যেহেতু ওবিসি কাজেই এনসিএলটা রেডি করে রাখো। এবার দিয়ে দেখো পাও কি না পাও, বাট আমার মনে হয় না সেকেন্ড রাউন্ডেও তোমার আসবে বলে, কারণ 7880-তে ওবিসি আসার চান্স অতটা নেই, কারণ ওবিসিদের কাট অফ গেছে 3700, তো অনেকটাই দূরে আর কি। নেক্সট 58 নন্দিনী ঘোষ, জেনপাস জিএমআর 6763। স্যার প্রণাম নেবেন। স্যার আমি গৌরী দেবী নার্সিং একাডেমি পেয়েছি, তো আপগ্রেডেশনটা কি অনলাইনে করতে হবে নাকি ফর্মটা অনলাইন থেকে তুলে নিয়ে সেই কলেজে গিয়ে জমা দিতে হবে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি সেই কলেজে গিয়ে জমা দিই তাহলে জেনপাস বোর্ড কিভাবে জানবে যে আমি আপগ্রেড করতে দিচ্ছি? পরে সেক্ষেত্রে কলেজ তো অস্বীকার করতেই পারে যে আমি আপগ্রেডেশন ফর্ম জমা দিইনি, তাদের নিজেদের কলেজে রাখার জন্য। কারণ স্যার কাল রেজাল্ট বেরোনোর পরে আমাকে গৌরী দেবী থেকে ফোন করে বলা হয়েছিল যে ভর্তি হবো নাকি আপগ্রেডেশন করবো সেটা তাদের ইমিডিয়েটলি ইনফর্ম করতে, আর যদি আমি ভর্তি না হই তাহলে সিটটা ক্যান্সেল করা হবে। স্যার প্লিজ অ্যান্সার ইমিডিয়েটলি, আমি কালকেই ভেরিফিকেশন করাতে যেতে হবে, কারণ আমার গার্জিয়ান বাড়িতে থাকে না, কালকে ছাড়া ছুটিও পাবে না। আচ্ছা ঠিক আছে, মানে আই থিঙ্ক আজকের কথা বলছো তুমি, এটা রেসপন্সটা করেছিল 14 তারিখ সকাল 11টার দিকে। তো আজকে যাওয়া, কিন্তু আজকে তো সানডে, খোলা থাকবে কি? যাই হোক আর কি, হয়তো চলেও গিয়েছো জানি না, বা যদি না গিয়ে থাকো, যদি ভিডিওটা দেখেও থাকো তাহলে বলে দিই যে না, আপগ্রেডেশনটা অনলাইনে হয় না, আপগ্রেডেশনটা অফলাইনে হয়। ওই অনলাইন থেকে ইএস আপগ্রেডেশন ফর্মটাকে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করতে হয়, ফিল আপ করে পরে এই সমস্ত ডকুমেন্টস সাথে ইএস আপগ্রেডেশন ফর্ম নিয়ে গিয়ে গৌরীদেবীতে গিয়ে তোমার যেটা পড়েছে সেখানে গিয়ে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এবং বোর্ড কিভাবে জানবে সেটা হচ্ছে, ওই কলেজ থেকেই তোমাকে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করে দেবে, এবং অ্যাপ্লাই করার পর তোমাকে একটা কনফার্মেশন পেজ দেবে যে তুমি আপগ্রেডেশনটা করলে, সাকসেসফুল তুমি আপগ্রেড করলে, এটার একটা তোমাকে প্রুফ দেবে। ঠিক আছে, মানে যে একটা 2 পাতার কিংবা 1 পাতার ডকুমেন্টস দেবে, ওখানে যিনি কাজ করছেন তার সই এবং সেই কলেজের প্রিন্সিপাল স্যারের সই, এই সমস্ত কিছু থাকবে, সই স্ট্যাম্প সব কিছু থাকবে, এবং লেখা থাকবে ওখানে যে আপগ্রেডেশন করছো বলে, ইয়েস আপগ্রেডেশন করছো বলে। তো বোর্ড ওটা জানতে পারবে, এবং ওটা এইভাবেই, এটাই প্রসেস যে কলেজ থেকেই ওটা আপগ্রেডেশনটা করানো হয়, অনলাইনে তুমি কোনোভাবে আপগ্রেডেশন করতে পারবে না। ঠিক আছে, তো আর ওই সিট ক্যান্সেল আপগ্রেডেশন করলে এই সকল নয়, ওগুলো আমি তোমাদের আগেও বলেছি, প্রাইভেট কলেজের এটা একটা ধান্দা নিজেদের কলেজে রাখার জন্য। প্রসেস হচ্ছে এটা, যদি তুমি এখন যেটা পেয়েছো, ধরো আমি এখানে তোমার গৌরী দেবীটাই নাম লিখলাম, ধরো থার্ড চয়েসেই ধরো দিয়েছিলে, ব্যাপারটা সেম গৌরী দেবী। তো তুমি এখন গৌরী দেবীতে পেয়েছো, তুমি আপগ্রেডেশন ইএস আপগ্রেডেশন করলে তোমার হয় সেকেন্ড রাউন্ডে গৌরী দেবীটা যে নাম্বার চয়েসে তুমি পেয়েছো তার উপরে যতগুলো আছে,
তুমি হয়তো গৌরী দেবীটা দিয়েছিলে হয়তো 30 নাম্বারে, তো উপরে তোমার 1 থেকে 29 পর্যন্ত আছে, তো 1 থেকে 29-এর মধ্যে কোনো একটা আসতে পারে রাউন্ড 2-তে, অথবা গৌরী দেবীটাই তোমার কাছে ফেরত আসবে, এর নিচেরগুলো আসবে না। আর গৌরী দেবী ওরা নিজেরা নিজেদের মতন করে সিট ক্যান্সেল করতে পারে না, এগুলো মানে প্রাইভেট কলেজগুলো ভুলভাল বোঝায় যাতে অ্যাডমিশন নিয়ে নেয়। ওই কারণেই আমি এর আগের দিনও বলছিলাম না যে অনেকে আছে যারা যাই অ্যাটেম্প নিয়ে যায় আপগ্রেডেশন করবো বলে, কিন্তু দেখা যায় ফিরে আসছে অ্যাডমিশন হয়ে। তো এইরকম মানে ভালো রকম আর কি তারা বোঝায়, তো যে কারণে আমি বলে দিচ্ছি যে এইরকম কোনো কিচ্ছু না, রুলস তারা নিজেরা এরকম করতে পারে না, ক্যান্সেল হয় না, ফেরত আসবে যদি তুমি নতুন না পাও। এখানে হ্যাঁ, যদি তুমি নতুন পেয়ে যাও, এই 1 থেকে 29-এর মধ্যে যদি কোনো একটা পেয়ে যাও, তুমি ধরো এটা 30 নাম্বারে দিয়েছিলে, তো 1 থেকে 29-এর মধ্যে যদি কোনো একটা পেয়ে যাও, তখন কিন্তু আর তুমি এটাতে ভর্তি হতে পারবে না। এটাও এই পয়েন্ট থেকে ওরা ঠিক বলে যে এটা তুমি আর পাবে না, কারণ ওরাও মানে মনে মনে ভেবেই থাকে যে এই ক্যান্ডিডেটটা হয়তো আপগ্রেড হয়ে যাবে, মানে নতুন কলেজ চলে আসবে, যে কারণে বলে যে সিটটা ক্যান্সেলড হয়ে যাবে। তো হ্যাঁ, যদি তুমি নতুন কলেজ পাও, তখন তুমি আর হাজার চেষ্টা করলেও তুমি কিন্তু আর গৌরী দেবীতে ভর্তি হতে পারবে না, মানে আগেরটা ফেরত পাবে না। কিন্তু যদি তুমি নতুন না পাও, সেক্ষেত্রে তোমার এটাই ফেরত আসবে এবং অ্যালটমেন্ট লেটারে এই কলেজটারই নাম আসবে তোমার। তো চিন্তার কিছু নেই, এটাই। আর ওই আপগ্রেডেশন জানতে পারছে কি করে, ওরা সিস্টেমে জানতে পেরে যাবে এবং তোমাকেও জানিয়ে দেবে, সেটার জন্য একটা কনফার্মেশন পেজ দেবে, যেমনটা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকে, উপরে লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তার নিচে লেখা থাকে জেনপাস ইউজি কাউন্সেলিং 2024, এরকম মানে একটা প্রফেশনাল যে পেজগুলো হয়, সেই পেজেতেই তোমাদের একটা প্রিন্ট আউট দেবে, সমস্ত তোমার ডিটেলস ইনফরমেশন থাকবে, সব কিছু থাকবে এবং ওখানে লেখা থাকবে যে আপগ্রেডেশন করছে। এবং ওটা যদি না দেয়, অবশ্যই মনে করে চেয়ে নেবে ওটা, ঠিক আছে? কারণ প্রাইভেট কলেজে প্রচুর রকম এরা স্ক্যাম করে, তো এগুলো চেয়ে নেবে। আর সেই মতো তুমি জানতেও পেরে যাবে, বোর্ডও জানতে পেরে যাবে, কলেজও জানতে পেরে যাবে যে এই কলেজটা এই ক্যান্ডিডেটটা আপগ্রেড করছে। নেক্সট 59 রিমা শবনম, জিএমআর র্যাঙ্ক 6137, ওবিসি এ। স্যার ওবিসি এ ক্যাটাগরির র্যাঙ্ক কত গেছে লাস্ট কাট অফ? আর আমার জিএমআর র্যাঙ্ক 6137 আর ওবিসি এ র্যাঙ্ক 904, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে? দেখো, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের কাট অফ গিয়েছে 3711 জিএমআর র্যাঙ্ক, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ক্যাটাগরি র্যাঙ্কে কিচ্ছু হয় না, কিচ্ছু না, নাথিং। ক্যাটাগরি র্যাঙ্কে যা হবে সব জিএমআর র্যাঙ্ক দিয়ে। তো জিএমআর র্যাঙ্ক তোমার 6100 এবং কাট অফ গিয়েছে রাউন্ড 1-এ 3700। তো আমার মনে হয় চাপ আছে, তোমার হয়তো গভর্নমেন্ট নাও আসতে পারে সেকেন্ড রাউন্ডে, কাজেই কারণ অনেকটাই ডিফারেন্স। এটা ওবিসি বি হলে হয়তো বলতাম পেলেও পেতে পারো, কারণ ওবিসি বিদের অনেকের এনসিএল এর ইস্যু হবে, বাট ওবিসি এদের অতটাও এনসিএল ইস্যু নেই, যে কারণে তুমি কলেজ মানে পাবে গভর্নমেন্ট, এটার চান্সটাও একটু কম তুলনামূলক। নেক্সট 16 তৃষা মজুমদার, জেনপাস জিএমআর র্যাঙ্ক 1471, 1 নাম্বার এসএসকেএম সিএনসি, 2 নাম্বার, 3 নাম্বারে এনআরএস, 4 নাম্বারে আরজিকর। জিএমআর 1471, এসসি ক্যান্ডিডেট, এসসি র্যাঙ্ক 166, আরজিকর অ্যালট হয়েছে। আপগ্রেডেশন করালে 1, 2, 3-এর মধ্যে কোনোটা হতে পারে, আপগ্রেড করতে দিতে, কারণ আমি এগুলোর কাট অফটা তো আর দেখিনি যে কত গিয়েছে কাট অফ, যে কারণে আমি কনফার্ম বলতে পারছি না। বাট আমি তোমাকে বলবো, যেহেতু তোমার আরজি করের উপরে 3টে ভালো ভালো কলেজই রাখা আছে এবং যেগুলো আরজি করের তুলনায় বেটার, তো সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন দিয়ে দাও, আপগ্রেড করার জন্য দিয়ে দাও এই সমস্ত ডকুমেন্টস, সাথে ইয়েস আপগ্রেডেশন ফর্ম নিয়ে গিয়ে আরজি কলেজে গিয়ে 19 তারিখের মধ্যে যে কোনো একদিন গিয়ে, এবং কবে যাবে সেটা কলেজকে সাথে কথা বলে জেনে নেবে, বা কলেজে গিয়েও জানতে পারো। অনেক সময় এখন শুনছি কল তারা ধরছে না, তো গিয়ে আপগ্রেডেশনটা করিয়ে এসো। আপগ্রেডেশন করিয়ে সেকেন্ড রাউন্ডে দেখো, যদি আগের 3টে আসার চান্স থাকে তাহলে চলে আসবে, না হলে তো তোমার কাছে আবার আরজি কোডটাই ফেরত আসবে, তো তখন না হয় অ্যাডমিশন নেবে। তো আপগ্রেড করতে দিয়ে দাও। নেক্সট 61 অর্ঘদীপ ব্যানার্জি, জেনপাস জিএমআর 8329। ডাউট, আমি 2022 সালে এইচএস পাস করেছি, সেই বছরই আমি একটা কলেজে ভর্তি হয়েছিলাম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সামগুলো দিয়েছি, কিন্তু থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু কিছু কারণে কলেজ যাওয়া হয়নি। আর এবছর ভর্তি হতে গেলে কি আমার মাইগ্রেশন সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট আর গ্যাপ সার্টিফিকেট লাগবে? আর লাগলেও সেটা কি ভেরিফিকেশনের সময় লাগবে নাকি অ্যাডমিশনের সময়? এই 3টে সার্টিফিকেট নিয়ে একটু বিস্তারিত ভিডিওতে আলোচনা করলে ভালো হতো। দেখো, তোমার প্রথমত হচ্ছে হ্যাঁ, তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, যেহেতু ফার্স্ট সেম সেকেন্ড সেম দিয়েছো, দ্যাট মিনস তোমার কাছে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো যেটার জন্য তোমাকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট তোমার লাগবে। এবার স্কুল লিভিং হয়তো নাও লাগতে পারে মাইগ্রেশনের জন্য, আর গ্যাপ সার্টিফিকেট আই থিঙ্ক লাগবে না, মাইগ্রেশন দিয়ে দিলেই গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন হবে না। হ্যাঁ, স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য হয়তো তোমার গ্যাপ সার্টিফিকেট লাগতে পারে, বাট এটার জন্য আই থিঙ্ক লাগবে না।
আর ভেরিফিকেশনের সময় লাগবে না, মানে ভেরিফিকেশন মিনস তোমাদের মনে আবার মানে এটা আমি দেখছি অনেকের ডাউট, ভেরিফিকেশন মানে ভাবছে হয়তো শুধু আপগ্রেডেশন বা অ্যাডমিশন, না, ভেরিফিকেশন দুটোই, ভেরিফিকেশনটা মাস্ট, ভেরিফিকেশনটা হচ্ছে তোমাদের মাস্ট। এবার ভেরিফিকেশনের পরে তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে অ্যাডমিশন, মানে ভেরিফিকেশনটা করতেই হবে। এবারে ভেরিফিকেশন করানোর পর তুমি কিসের জন্য করছো, যদি আপগ্রেডেশন করো সেক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন লাগবে, আর যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে নো আপগ্রেডেশন লাগবে, মানে ভেরিফিকেশন লাগবে। এবার তুমি যেটা জানতে চাইলে যে এই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের সময় লাগবে কিনা, না, তুমি যদি আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশন করো তাহলে লাগবে না, বাট তুমি যদি অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশন করো তাহলে তোমার লাগবে। এবার লাগবে মিনস ইমিডিয়েটলি না দিলেও চলবে, পরবর্তীতে ওটা পেন্ডিং রেখে পরে দিলেও হয়ে যায়, অনেক কলেজে অ্যাকসেপ্ট করে পরে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, আপগ্রেডেশনের জন্য যদি ভেরিফিকেশন করো তাহলে তোমার লাগবে না, শুধু এই ডকুমেন্টসগুলো লাগবে, আর যদি অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশন করো তাহলে কিন্তু তোমার লাগবে। ওকে, তো নেক্সট হচ্ছে 62 সোমা মুদি, জেনপাস জিএমআর হচ্ছে 28,940। আমি সেকেন্ড রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজ পাবো কি না, না পাবে না গভর্নমেন্ট কলেজ, কারণ র্যাঙ্কটা অনেকটাই বেশি, এবং এসটি ক্যান্ডিডেটও যদি হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেটদেরও এবছর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 16,000, তো 27,000 পর্যন্ত যাবে না। নেক্সট হচ্ছে 63 বিদিশা গুপ্তা, জেনপাস জিএমআর হচ্ছে 120। ডাউট, সিবিএসসির জায়গায় ভুল করে সিবিএসসি ইন্টারন্যাশনাল হয়ে গেলে কি অ্যাডমিশনে প্রবলেম হবে, আমি কি গভর্নমেন্ট কলেজে পাবো না, আমার কলকাতা মেডিকেল কলেজে অ্যালটমেন্ট এসেছে। এটা আই থিঙ্ক হয়তো অতটাও প্রবলেম নাও হতে পারে, বাট আমি বলবো মেন সমস্যা হচ্ছে যেহেতু গভর্নমেন্ট কলেজ এসেছে, মানে এটা যদি তোমার প্রাইভেট আসতো আমি তোমায় 100% বলতাম যে কোনো প্রবলেম হবে না, ওরা চাইবে যে ক্যান্ডিডেট আসুক, কিন্তু গভর্নমেন্ট কলেজের তো আর ওই সকল নেই, ওরা ওদের ক্যান্ডিডেট এলো কি গেল ওদের তার সাথে কিছু এসে যায় না। তো সেই ক্ষেত্রে তোমার 120 র্যাঙ্ক তো অসুবিধা হবে না। দেখো তোমাকে আমি কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার এখানে ফার্স্ট রাউন্ডে গিয়ে তুমি কিন্তু এই জিনিসটা একটু বলে দেবে ওদেরকে, ঠিক আছে, কারণ যদি না বলো সেক্ষেত্রে পরে তোমার ইস্যু কিন্তু হতে পারে। কাজেই তুমি যখন ভেরিফিকেশনে যাবে, ভেরিফিকেশনে গিয়ে তুমি এই ব্যাপারটা স্যারদেরকে জানিয়ে দেবে যে স্যার আমার সিবিএসসি ছিল, আমি ওটা ভুল করে এটা চুজ করে ফেলেছি, তো কোনো ইস্যু হবে কি, যদি বলে যে হ্যাঁ, তো ওনাদের কাছে একটা মানে এডিটের অপশানস থাকে ফর্মটাকে এডিট করার, কিন্তু এবার ব্যাপার হচ্ছে এডিট করে অ্যাডমিশন সম্ভবত আমার যতদূর মনে হয় নেওয়া যায় না, এডিট করে আপগ্রেডেশন করতে দেওয়া যায়। তো যদি তোমার এই কলেজটা ফার্স্ট চয়েস না হয়ে থাকে, তো মানে 1 নাম্বার তুমি যে চয়েস ফিলিং করেছিলে তাতে যদি 1 নাম্বার না দাও, মানে 1 নাম্বারে যদি এটা না থেকে থাকে, তো তুমি আপগ্রেডেশনের জন্য তোমাকে হয়তো তারা বসিয়ে দেবে, এবং তোমার ওই জিনিসটা তারা এডিট করে ঠিক করে দেবে। বাট যদি তুমি 1-এ দিয়ে রাখো তো সেক্ষেত্রে তো অ্যাডমিশন ম্যান্ডেটারি, তো সেক্ষেত্রে হয়তো কলেজ একটু কিছু কনসিডার করতে পারে এবং জিনিসটাকে ওরা হয়তো ঠিক করে নিতে পারে। মানে মেন কথা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি এটা, তোমাকে কিন্তু জিনিসটাকে মানে করতে হবে, তাদেরকে বলতে হবে যে স্যার আমার এরকমটা হয়েছে, তো এটার কোনো প্রবলেম হবে কিনা বা কি ব্যাপার কি করতে হবে একটু বলুন, সেই করে ওনারাই কিন্তু তোমাকে সঠিক গাইড কিন্তু করে দেবে এবং কি করতে হবে বলে দেবে। যদি বলে যে নেক্সট রাউন্ডে তোমায় পার্টিসিপেট করতে হবে, আপগ্রেডেশন দিতে হবে, তো তুমি সেটা করে নেবে, তার কারণ তাছাড়া তো কিছু করার নেই, এবং আপগ্রেডেশন করে নেবে। দেখবে তোমার যেহেতু 120 জিএমআর র্যাঙ্ক, মানে তুমি তো ইজিলি অন্য কলেজও পেয়ে যাবে, তো অন্য কলেজ কেন ওই কলেজটাই হয়তো আবার তোমার চলে আসতে পারে, তো প্রবলেম কিছু না। বাট যদি 1 নাম্বারের হয়ে থাকে সেক্ষেত্রে তো আর আপগ্রেডেশন হবে না, তো তখন কোনো একটা কিছু হয়তো ব্যাপার হবে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার, এবং আমি তোমাকে বলবো তুমি এক কাজ করবে, তুমি আমায় একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমায় একটু মেসেজ করবে, কন্ট্যাক্টে থাকবে আর কি, মেন কথা আর কি আমার সাথে, কারণ বাই কি জানাচ্ছে তারা সেটাও আমাকে একটু বলবে, সেই মতন আমি তোমাকে অ্যাসিস্ট করে দেব যে কি বলতে চাইছে। কারণ তোমার যেহেতু খুব ভালো র্যাঙ্ক, এটা আমিও চাই না যে এত ভালো র্যাঙ্কটা তোমার নষ্ট হোক বা লস হোক র্যাঙ্কটা, তো কি বলছে বা কি করছে সেটা আমি তোমায় জানাবো, মানে আমাকে তুমি জানাবে এবং আমিও সেই মতন তোমাকে করে নেব। তো তুমি হোয়াটসঅ্যাপ করে রাখবে আমাকে 32561207 এই নাম্বারটাতে।
ওকে, এটাতে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে রাখবে এবং এই এই জিনিসটাই বলবে যে দাদা আমি বিদিশা গ্রুপটা জিএমআর র্যাঙ্ক 120, তো ওই ইউটিউবে তুমি বলেছিলে না কন্ট্যাক্ট করার জন্য, তো সেটার জন্য বলছি। ঠিক আছে, তো এটা বলে পরে আমাকে মেসেজটা করে রাখবে, আমি সেই মতো তুমি ওখানে কি জানাচ্ছে সেটাও আমাকে বলবে, বা কলও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এটাই আর কি। নেক্সট হচ্ছে 64, সায়ন দাস, জিএমআর র্যাঙ্ক 24,260। দাদা ধরো আমি কোনো কলেজে আপগ্রেডেশন করাতে চাই, সেই মতন ইয়েস আপগ্রেডেশন ফর্মও ফিল আপ করে দিলাম, কিন্তু কলেজ থেকে ওই ফর্মে সিল না দেয় কিংবা আপগ্রেডেশন না করে, তখন কি করব? ওই যে বললাম, একটা কনফার্মেশন পেজ দেবে, যদি না দেয় সেটা তোমার রেসপন্সিবিলিটি কনফার্মেশন পেজটা নেওয়া, কারণ আপগ্রেডেশন করলে একটা ফর্ম তোমায় দেবে, অ্যাডমিশনের ক্ষেত্রেও দেয় কিন্তু আপগ্রেডেশনের ক্ষেত্রেও দেবে, তো ওইটা দেওয়া মানে, এবং তুমি ডকুমেন্টসটা পড়ে নেবে, ওখানে লিখে দেওয়া থাকবে, মানে নিজ দিকটা করে লেখা থাকবে যে আপগ্রেডেশন করছো বলে, তো সেখান থেকেই তুমি বুঝতে পারবে ওরা আপগ্রেড করে দেবে, এবং আপগ্রেড করলেই ওই কনফার্মেশন পেজটা আসবে, আদারওয়াইজ আসবে না, তো ওটাতেই বুঝতে পারবে যে আপগ্রেডেশন হচ্ছে কি হচ্ছে না। নেক্সট 65, অদিতি হাসদা, জেনপাস জিএমআর হচ্ছে 16,269। কোয়েশ্চেন হচ্ছে 13 থেকে 19 সেপ্টেম্বরের মাঝখানে দুদিন হলিডে পড়েছে, সেই দিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে? হ্যাঁ, অফিসিয়ালি হওয়ার কথা, বাট অনেক কলেজ তারা কিন্তু করে না ডকুমেন্টস ভেরিফিকেশন এই ডেটগুলোতে, তো সেটা একটু কলেজে ফোন করে জেনে নিয়ে যেতে হবে। কোয়েশ্চেন 2, ডায়মন্ড হারবারের ক্লোজিং র্যাঙ্ক গেছে 16,014, আমি উলুবেড়িয়া কলেজ অফ নার্সিং পেয়েছি, তাহলে কি রাউন্ড 2তে আমার পাওয়ার চান্স আছে? সম্ভবত তুমি এসটির কথা বলছো, তাই না? হ্যাঁ, উলুবেড়িয়া 16,014। আচ্ছা, তাহলে এটা হয়তো নয়, যাই হোক আর কি। তো ক্লোজিং, ও আচ্ছা, ডায়মন্ড হারবারে 16,000 গেছে, আর উলুবেড়িয়াটা পেয়েছো, মানে লাস্টেরটা পেয়েছো তোমার 16,200। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পেয়ে যাবে তুমি, সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে ডায়মন্ড হারবার, ঠিক আছে, কারণ ওই 100-200 মতন ডিফারেন্স, তো পেয়ে যাবে। এবং তুমি অবশ্যই আপগ্রেডেশন করতে দেবে, যেহেতু কলেজ পেয়েছো বললে, সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে দেবে। নেক্সট হচ্ছে সৌভিক, 507 জিএমআর র্যাঙ্ক, কল্যাণী বিএমএলটিতে অ্যালট হয়েছে, রাউন্ড 1-এ অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশন ফিজটা কিভাবে পে করব? ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট? ডিমান্ড ড্রাফট আর চেকে যদি পেমেন্ট করতে হয় তাহলে চেক বা ডিমান্ড ড্রাফটটা কার নামে করবো? অবভিয়াসলি ওটা কলেজের নামে করতে হবে, এবং সম্ভবত ওখানে তুমি ইউপিআই পেমেন্টও করতে পারো, অনেক কলেজে ইউপিআই পেমেন্টও নেয়, ঠিক আছে। আর ক্যাশটা অতটাও সমস্ত কলেজে নেয় না, কারণ এখন ক্যাশটা তুলনামূলক কেউই নিতে চায় না, সবাই ওই ইউপিআই পেমেন্ট বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার সকলেরই নেয়। আর ডিমান্ড ড্রাফট বা চেক দিতে চাইলে ওটা ওই কলেজের নামে দিতে হবে, কলেজকে ওটা বললে ওনারা তোমাকে ইনফরমেশনগুলো দিয়ে দেবে, ডিটেলসগুলো, যে কাকে কি দিতে হবে, কোন নামে করতে হবে সব। যেরকম টপিক্যাল মেডিসিনের নোটিসে প্রপারলি মেনশন করে দিয়েছে ফ্যাকাল্টি অফ টপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন কলকাতা, এই নামে ডিমান্ড ড্রাফট করতে, বাট কল্যাণী প্যারামেডিক্যাল কলেজটার নামে এরকম কোনো নোটিসে বেরোয়নি, ইভেন কল্যাণীর নিজেরও কোনো ওয়েবসাইটই নেই, আচ্ছা ওয়েবসাইটেই নেই, আচ্ছা। তো যাই হোক আর কি, তো এটাই হচ্ছে ব্যাপার, ওখানে গিয়ে পরে ওনাদেরকে বললে ওরা বলে দেবে যে কি নামে বা কি করে কি করতে হবে না করতে হবে। নেক্সট 67, নন্দিনী ঘোষ, জিএমআর হচ্ছে 6,763। স্যার আদৌ কি প্রাইভেট কলেজগুলো সঠিকভাবে আপগ্রেডেশন করতে দেবে? ডাব্লিউবিজেই বোর্ড ওয়েবসাইট থেকে কি কোনোভাবে নিজে নিজে আপগ্রেডেশনে অ্যাপ্লাই করা যাবে না? না, এটা করা যায় না, অনলাইন এইটা করতে দিলে তো খুবই ভালো হতো, বাট এটা করা যায় না, কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়েই আপগ্রেডেশন করতে হবে। যেমন আমাদের যেগুলো অল ইন্ডিয়া বেসিসের যে পরীক্ষাগুলো হয়, যেমন জেই মেন, ওখানে যেমন অটোমেটিক্যালি আপগ্রেডেশন হয়ে যায়, একটা অ্যালটমেন্ট এলো, কেউ যদি কিছু না করে, সে যদি চুপচাপ ঘরে বসে থাকে, অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে চলে যায়, মানে আপগ্রেডের জন্য হয়ে যায়। তো কিন্তু এখানে অটোমেটিক্যালি সিস্টেমস নেই, যেতে হবে। এবং প্রাইভেট কলেজে হ্যাঁ স্ক্যাম করে, বাট ওই যে নিজের সিদ্ধান্তে নিজেকে স্টিল থাকতে হবে, যে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছ সেটা নিয়েই যেন ব্যাক আসো, এটাই। ওখানে অনেক রকমভাবে তারা ম্যানিপুলেট করবে, অনেক কিছু বলবে, এই যেমন ওটাই বললাম না, বলবে এই যেমন যেমন ওকে যেমন বলে যে গৌরী দেবী থেকে যে সিট ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু হয় না, ওই সকল কিচ্ছু না, রুলস। সিট ক্যান্সেল তখনই হবে যদি তুমি নতুন কলেজ পাও, তখন সিট ক্যান্সেল হবে। যদি নতুন কলেজ না পাও, তুমি এটাতে ডেফিনেটলি ভর্তি হতে পারবে, সেকেন্ড রাউন্ডে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর ওদের কাছে অত ইনফরমেশনও থাকে না যে সেকেন্ড রাউন্ডে কে ফার্স্ট রাউন্ড থেকে আপগ্রেড করিয়ে আপগ্রেড হয়নি এবং আবার এখানে কে এসছে, এ সকল
তাদের কাছেও ইনফরমেশন থাকে না। সো চিন্তার কিচ্ছু না, যাবে যেটা নিয়ে যে সিদ্ধান্ত নিয়ে যাবে সেই সিদ্ধান্ত নিয়েই যেন ব্যাক আসো, এটাই হচ্ছে মেন কথা। অর্থাৎ আপগ্রেডেশনের জন্য গেলে আপগ্রেডেশন যেন করেই আসো। ওনারা বিভিন্ন রকম কথা বলবে, তুমি সেম কথা বলবে যে স্যার ঠিক আছে সবই বুঝেছি, আপনাদের কলেজ বিরাট ভালো, খুব ভালো, গভর্নমেন্টের উপরে, এনআরএস এসএসকেএম এর উপরে, কিন্তু আমি আপগ্রেডেশন করবো, বাস এরকম। মানে আপগ্রেড মানে আপগ্রেডই করবো, তারা যাই বলো, ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ স্যার ঠিক আছে ক্যান্সেল হয়ে যাক, আপনি আপগ্রেডেশন দিন। তো এইরকম আর কি, আপগ্রেডেশন ওনা বিভিন্ন রকম বলবে, যে এমন এমন কথাগুলো বলবে যেগুলো তো তোমার ভয় পাওয়ারই কথা, বাট সকল কিচ্ছু না, রুলসের মতন চলবে, যেহেতু ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে তারা করাচ্ছে, সেহেতু রুলসের মতোই চলবে এবং সেই মতন আপগ্রেডেশনই করে আসবে। এবং আপগ্রেডেশন সঠিক করছে কি করছে না সেটার জন্য একটা তোমাকে রিসিপ্ট কপি দেবে, সেই কপিটা কিন্তু তুমি অবশ্যই রাখবে বা নিয়ে আসবে। যদি কোনো কপি না দেয়, যদি বলে যে হ্যাঁ হয়ে গেছে তোমার, শুনবে না স্যার দিন, তা না হলে ডাব্লিউবিজেই কে ওখানে প্রেজেন্ট থেকে ডাব্লিউবিজেই বোর্ডকে ফোন করবে, কল করবে, নাম্বার তো আছে, কল করে জানাবে যে স্যার এরকম ব্যাপার, এই কলেজ থেকে আমাকে এরকম করছে এবং আপগ্রেডেশন বলছে হয়ে গিয়েছে, কিন্তু কোনো পেজ আমাকে কনফার্মেশন পেজ আমাকে দেয়নি, মানে কোনো আউটকাম ডকুমেন্টস আমায় দেয়নি। তো মানে ওখানে ইনস্ট্যান্টলি তুমি জানাবে, ঠিক আছে? মানে স্ট্রিক্টলি তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে, তারা বিভিন্ন কিছু বলবে, কোনোটাতে কোনো রকম পাত্তা দেওয়া চলবে না। নেক্সট হচ্ছে অভিষিক্ত আচার্য, জেনপাসের জিএমআর হচ্ছে 15,079, ডাউট হচ্ছে স্যার সেকেন্ড রাউন্ডের কাট অফ কীরকম হতে পারে। দেখো সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমার, মানে আমি যেটা এক্সপেক্ট করছি, নার্সিংয়ের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরির গেছে 2,689, এটা হয়তো বা খুব জোর হয়তো 2,800 বা 2,900 কিংবা ম্যাক্স টু ম্যাক্স 3,000 যেতে পারে, তার বেশি যাবে বলে আমার মনে হয় না, কারণ এখানে অনেক ওবিসি বি, ইডাব্লিউএস এইসব ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে এন্ট্রি নেবে। দ্বিতীয়ত হচ্ছে ওবিসি এ এর ক্ষেত্রে 3,711 কাট অফ গেছে ফার্স্ট রাউন্ডে, এটা হয়তো খুব জোর 4,500 এরকম হয়তো যেতে পারে ওবিসি এ এর ক্ষেত্রে। ওবিসি বি 2,900 কাট অফ গিয়েছে, ওবিসি বিটার ক্ষেত্রে হয়তো মোটামুটি 4,000 পর্যন্ত হয়তো কাট অফ চলে যেতে পারে সেকেন্ড রাউন্ডে। এসসিদের ক্ষেত্রে 5,400 গিয়েছিল, এটা ওই অ্যাপ্রক্স 6,000-এর মতন হয়তো যাবে। এসটিতে 16,000 গিয়েছিল, 16,000-এর জায়গায় এটা হয়তো ওই অ্যাপ্রক্স 17 বা 17.5 বা 18-এর মতন যেতে পারে। আর ইডাব্লিউএস এর 5,100 গিয়েছে, এটা হয়তো 6,100-200 এরকম পর্যন্ত যেতে পারে, আমি যেটা এক্সপেক্ট করছি এরকম। নেক্সট হচ্ছে 69 আকাশ বারুই, 2,546, হ্যাঁ এখান থেকে ক্যাটাগরিটা অ্যাড হয়েছে, তো যাই হোক আর কি, এসসি ক্যাটাগরি 2,546। স্যার আমার প্যারামেডিক্যাল স্টুডেন্টদের কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে? যদি লাগে তাহলে কি ওটা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় প্রোভাইড করতে হবে? যদি নো আপগ্রেডেশন করি প্লিজ জানাবেন। আচ্ছা, নো আপগ্রেডেশন করাবে মিনস, আচ্ছা প্রথমে বলি মেডিকেল ফিটনেস লাগে কিনা, হ্যাঁ লাগে। দ্বিতীয়ত হচ্ছে নো আপগ্রেডেশন, দ্যাট মিনস অ্যাডমিশন নিতে চাইছো, তো হ্যাঁ অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনে লাগবে। ভেরিফিকেশন কিন্তু দু রকম, একটা হচ্ছে আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশন আর একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশন। তো তুমি যদি আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশন করো তাহলে লাগবে না, মানে তুমি যদি ইএস আপগ্রেডেশন করো সেটার জন্য যদি ভেরিফিকেশন করো তাহলে মেডিকেল ফিটনেস লাগবে না, বাট তুমি যদি অ্যাডমিশনের জন্য আপগ্রেডেশন অ্যাডমিশনের জন্য যদি ভেরিফিকেশন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার লাগবে মেডিকেল ফিটনেসটা। নেক্সট 70 অয়ন মণ্ডল, 4,437 জিএমআর র্যাঙ্ক, SC. Can I get a seat in second round for BMLT? BMLT SC-র কাট অফ গিয়েছে, BMC-তে গিয়েছে লাস্ট 2,377, তোমার র্যাঙ্ক 4,400, আসার সম্ভাবনা খুবই কম। চাইলে KNU-টা হয়তো নিতে পারো, বাট KNU-টাও তো আসার এসে যেত, যদি তুমি রেখে থাকো তাহলে তো আশা করি চলে এসেছে হয়তো KNU, কারণ KNU-টা সেমি গভর্নমেন্ট টাইপের আর কি, ফিস ওই 19,000 টাকা করে পার সেম আছে, যেটা অন্যান্য প্রাইভেটের থেকে কম বাট গভর্নমেন্টের থেকে বেশি। তো যাই হোক আর কি, মানে এমনিতে নর্মালি গভর্নমেন্ট পাওয়াটার চান্সটা একটু কম, কারণ 2,377 কাট অফ গিয়েছে BMLT-র, তো তোমার 4,400, তো একটুখানি চাপ আছে, পেতেও পারো যদি এই রাউন্ডে কোনো কলেজ পেয়ে থাকো সেটাকে আপগ্রেড করতে দাও, দেন দেখো সেকেন্ড রাউন্ডে কি হয়। নেক্সট 71 মিরাজ মণ্ডল, জিএমআর 5,183, ওবিসি এ এনসিএল সার্টিফিকেট নেই, আচ্ছা ঠিক আছে, কি করবো আজ, ওবিসি এনসিএল নেই, তো তুমি যদি ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকো তাহলে সেই যে কলেজটায় পেয়েছো অ্যালটমেন্ট সেই কলেজে যাবে, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, সাথে
তোমার আপগ্রেডেশনেরও কোনো কিছু লাগছে না, তোমার ওখানে গেলেই বলবে, তুমি বলবে যে স্যার আমার ওবিসি এ ক্যান্ডিডেট আমি এবং আমার এনসিএল নেই, তো ওটা ওপেনে কনভার্ট করে দিন। তো তারা ওপেনে কনভার্ট করে দেবে এবং একটা তোমাকে ডকুমেন্টস দিয়ে দেবে, যে ডকুমেন্টসটা নিচ দিকে দেখবে লেখা থাকবে যে ফ্রম ওবিসি এ এনসিএল টু ওপেন চেঞ্জ হলো, এবং উপরে কোথাও স্ট্যাম্প মারা থাকবে বা নিচে কোথাও লেখা থাকবে যে সিট ক্যান্সেল, মানে যেটা পেয়েছো সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তুমি কোনো কলেজ না পেয়ে থাকো তাহলে কিছু করার নেই, এখন ওয়েট করো সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ আসে, সেই সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে তোমাকে এই সেম জিনিসটা করে আসতে হবে। মানে তোমাকে মেন কথা হচ্ছে ওপেনে কনভার্ট করিয়ে আনতে হবে, তা না হলে মপ আপ রাউন্ডে যদি তুমি আবার যাও তো তখন কিন্তু তোমার ওবিসিই থেকে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার, যদি এই রাউন্ডে পেয়ে থাকো তাহলে এই রাউন্ডে গিয়ে এটা চেঞ্জ করে এসো। তো এটাই। নেক্সট 72 ফতেমা, জেনপাস জিএমআর র্যাঙ্ক 4090, ওবিসি এ এনসিএল সার্টিফিকেট আছে। স্যার আমি যেই কলেজে পেয়েছি ওটা প্রাইভেট কলেজ, আমি তো ইয়েস আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, কিন্তু ওরা বলছে আপগ্রেডেশন করে দিবে না, ওটা প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে। আমি কি সেকেন্ড রাউন্ডে চান্স না পেলে মক আপ রাউন্ডে অথবা স্পট কাউন্সেলিংয়ের জন্য চেষ্টা করতে পারি? বলবেন স্যার সরকারি কলেজে চান্স পাই, তবে আমি কলেজে ভেরিফিকেশন করতে না হলে যাব না, কি করবো? আচ্ছা ঠিক আছে, 4090 ওবিসি এ, তো মানে তোমার সেকেন্ড রাউন্ডে অবশ্যই তোমার চলে আসবে, মানে আসার চান্স আছে। গভর্নমেন্ট দেখো যে কলেজই পাও না কেন, যে প্রাইভেট কলেজটা পেয়েছো ওই করতে দেবে না, ওটা তো তাদের কারোর নিজেদের সম্পত্তি নয়, এটা রুলস, করতে দিতে হবে। তুমি কলেজকে যাবে, মন্ডেতে যেতে পারো, মানে আগামীকাল যেতে পারো, যদি কোনো কিছু শুনছিলাম একটা কিছু হলিডেও হয়তো আছে মন্ডেতে, তো যাই হোক আর কি। যদি না থাকে মঙ্গলবার দিনও তো আই থিঙ্ক বিশ্বকর্মা পুজোর জন্য অনেক কলেজ ছুটি থাকতেও পারে, অনেক কলেজ নাও থাকতে পারে, এসব কাজ চলতে পারে। তো যেদিনই হোক না কেন তুমি চেষ্টা করবে, কিন্তু মানে 19 তারিখ পর্যন্ত তো লাস্ট ডেট আছে, তুমি এই 19 তারিখটাকে অ্যাভয়েড করবে মেনলি। তুমি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল কত তারিখ, সম্ভবত 16, হ্যাঁ 16 থেকে 17-র মধ্যে চেষ্টা করবে, যদি না যেতে পারো 18 অবশ্যই যাবে, 19টাকে হাতে রাখবে রিজার্ভে। তো গিয়ে কলেজে যাবে, গিয়ে পরে বলবে, তুমি আই থিঙ্ক এটা কল করে জেনেছো না গিয়ে জেনেছো আমি জানি না, যে করে দেবে না বলেছে। তো যাবে, বলবে যে স্যার আমি আপডেট করতে চাই, আমার ইয়েস আপডেটেশনটা করিয়ে দিন। যদি বলে যে না হবে না, ওখানে দাঁড়িয়ে ডাব্লিউবিজেই কে ফোন করবে, ফোন নাম্বার আছে, ডাব্লিউবিজেই কে ফোন করবে, মাঝে মধ্যে হয়তো একটু আধটু টাইম নিতে পারে, মানে বা 2বার 3বার করতে হতে পারে। তো যাই হোক তুমি ফোন করবে, ফোন করে ডাব্লিউবিজেই কে পুরো ব্যাপারটা তুমি জানাবে, ওকে। আর তুমি যদি এই ফার্স্ট রাউন্ডে কোনো কিছু না করো, মানে এই ফিজিক্যাল ভেরিফিকেশন, তোমার তো ধরো অ্যাডমিশন যদি না নাও, সেক্ষেত্রে তো অবভিয়াসলি তোমার আপগ্রেডেশনটা পড়ে রয়েছে, বাট যেহেতু আপগ্রেড করতে দেবে না, বা যদি না করো আর কি আপগ্রেড, তো তুমি পুরোপুরি এক্সিট হয়ে যাবে, মানে তুমি মপ আপ রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে, পুরোপুরি এক্সিট হয়ে যাবে। তোমার ওই পড়ে রইলো সেই স্পট কাউন্সেলিং, মানে যেটা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে হয়, তো সেটাতে তুমি একমাত্র পেতে পারো, মানে মফাবেও পার্টিসিপেট করতে পারবে না। আর যদি অ্যাডমিশন নিয়ে নাও কলেজটাতে, তাহলেও মফাবে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। স্পটে পারবে, স্পটটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, স্পটে পারবে, কিন্তু এই 3টে যে রাউন্ড, মেন যে 3টে রাউন্ড, সেই 3টের মধ্যে তুমি আর পাচ্ছ না, মানে সেকেন্ড রাউন্ডেও পাবে না, মফাবেও পারবে না, তুমি টোটালি এক্সিট হয়ে যাবে যদি কিছু না করো। আর অ্যাডমিশন নিয়ে নিলেও তো হচ্ছেও না, ওটাও ওয়ান টাইপ অফ এক্সিটই বলতে পারো। আর এটা একটা সলিউশন, ওখানে গিয়ে বোর্ডের সাথে কথা বলবে। আর যদি অলরেডি ভিজিট করে এসে থাকো, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি এক কাজ করতে পারো, আরও একটা, মানে বোর্ডের যে অফিস, ডাব্লিউবিজেই বোর্ডের যে অফিস আছে, সোমবার দিনে সে অফিসে চলে যাবে, গিয়ে পরে তাদেরকে জানাবে যে স্যার এরকম আমাকে বলা হচ্ছে কলেজের তরফ থেকে, তো কি একটু কিছু স্টেপ নিন, আমি আপগ্রেড করতে চাই। তো এটাই আর কি, মানে প্রাইভেট কলেজগুলো মানে মারাত্মক রকমের ওরা প্রবলেম ক্রিয়েট করে ক্যান্ডিডেটদের, আর এটা ডাব্লিউবিজেই বোর্ডের করা উচিত। আমাদের ইঞ্জিনিয়ারিং এর গুলোর ক্ষেত্রে ঠিক আছে, ওখানে এত এরকম করে না, কিন্তু এই অ্যাটলিস্ট জেনপাস, এএনএম, জিএনএম এগুলোর ক্ষেত্রে এই আপগ্রেডেশন জিনিসটা ক্যান্ডিডেটদের নিজেদের করতে দেওয়াটা উচিত, মানে অনলাইন মোডে উচিত এটা, তা না হলে এদের স্ক্যামটা বন্ধ হবে না। যাই হোক আর কি, এইটা এইভাবে তুমি একটু ট্রাই করতে পারো, অথবা আরেকবার কলেজে গিয়ে যখন কথা বলবে একটু রেকর্ডিংটা চালিয়ে রাখবে, ভিডিও না, জাস্ট ভয়েস রেকর্ডিং চালিয়ে রাখতে পারো, বা তুমি আরো ভালো হয় ভিডিও রেকর্ডিং করবে উইথ গার্জেন নিয়ে যাবে, একা কিন্তু না, গার্জেন নিয়ে যাবে, পারলে বোথ নিয়ে যাবে, ফাদার অ্যান্ড মাদার বোথ নিয়ে যাবে, সাথে আরো কয়েকজনকে পারলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরে উইথ ভিডিও করে বলবে যে হ্যাঁ স্যার আমি আপডেট করতে চাই, তো কি বলছেন বলুন, আপডেট করতে দেবেন না, গিয়ে মানে এটা তোমার রাইট, ডাব্লিউবিজেই বোর্ড তোমাকে এই রাইটটা দিয়েছে যে তুমি আপডেট করতে পারো,
তোমার অ্যালটমেন্ট এলে তোমার কাছে দুটো অপশানস আছে। অ্যালটমেন্টটা যদি তোমার 1 নম্বরে না আসে, তবে যদি 2 নম্বরে আসে, মানে 2 নম্বর যে চয়েস দিয়েছিলে সেটাই হোক বা যে কোনো চয়েস হোক এক্সেপ্ট 1, তাহলে তোমার রাইট আছে আপগ্রেডেশন করাতে এবং তুমি পারবে আপগ্রেডেশন করতে। তো করবে, বলবে যে হ্যাঁ স্যার বলুন। সাথে তো তোমার আরও অনেকে রয়েছে, তো যেটা হলো জাজি হলো নিয়ে সেটা এভিডেন্সটা নিয়ে যাবে WBCE বোর্ডের কাছে যে স্যার এরকম, মানে এদের এই জিনিসগুলো বন্ধ করা উচিত, এই সকলেই করা উচিত। তো এটা করতে পারো, ঠিক আছে। নেক্সট 73 সুমন মল্লিক, জিএমআর 2441, ওবিসি এ এনসিএল সার্টিফিকেট আছে। আমার ওবিসি ক্যান্সেলড হয়ে গেছে, বাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনসিএল সার্টিফিকেটে সিগনেচার করে দিয়েছে, তাহলে আমার ওবিসি নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না? তোমার এনসিএলটা এসডিও থেকেই লাগবে যদি এক্সেপ্ট কলকাতা হয়ে থাকে, মানে তোমার ডিস্ট্রিক্টটা যদি কলকাতা বাদে অন্য কোনো জায়গা হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমার এনসিএলটা এসডিওকে দিয়েই লাগবে, অন্য কোনো কিছু হবে না, ডিএম ইটি সিটি কোনো কিচ্ছু না, অনলি এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার, তাকে দিয়েই ইস্যু করাতে হবে। দেখি দাঁড়াও কি অ্যাটাচ করেছো ডকুমেন্টস। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আছে, এটা আই থিঙ্ক তোমার নেবে না, কারণ এনসিএল এর ক্ষেত্রে বলে দেওয়াই আছে যে এসডিও লাগবে, তো এসডিওটাই দিতে হবে আর কি। তোমার ফ্ল্যাশটা জ্বালতেই হলো, যাই হোক আর কি। তো আচ্ছা 73 হলো। নেক্সট 74 শুভ্র নন্দী, 6438 জিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি ইডাব্লিউএস সার্টিফিকেট আছে। আমি কি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাবো? ইডাব্লিউএস ক্যাটাগরি 6400, পেতেও পারো নাও পেতে পারো, 50-50 বলতে পারো আর কি, 50 মানে 50-50 আর কি। তো যদি কোনো কলেজ পেয়ে থাকো রাউন্ড 1-এ আপগ্রেডেশন করতে দাও, দেখো গভর্নমেন্ট কলেজ আছে কি না। আর যদি কোনো কলেজ না পেয়ে থাকো তো অবভিয়াসলি সেকেন্ড রাউন্ডে তো অটোমেটিক্যালি পার্টিসিপেট করে গিয়েছো, তো ওয়েট করো, যদি পাওয়ার হয় পেয়ে যাবে, কারণ কাট অফ আমি যেটা এক্সপেক্ট করছি ইডাব্লিউএস এর 5100 অবধি গিয়েছে, তো এটা হয়তো সেকেন্ড রাউন্ডে 6100 বা এরকম কিছু একটা যেতে পারে, দেখো কি হয় আর কি। 75 নন্দিনী ঘোষ, জিএমআর 6763, ওপেন ক্যাটাগরি। স্যার আমি গৌরীদেবী নার্সিং একাডেমিতে আপগ্রেড করতে চাইছি। আচ্ছা এটাই কি তুমি কি সে? আই থিঙ্ক তোমারই কমেন্টটা মনে হয় পড়লাম তখন। আমি যে ইয়েস আপগ্রেডেশন ফর্ম কলেজে জমা দেবো, তারপর আমি কিভাবে বুঝবো কলেজ আমাকে আপগ্রেড করছে কিনা, কারণ তারা তো কাছ থেকে ফর্ম নেওয়ার পর অস্বীকার করতেই পারে। বুঝতে পেরেছি, তোমার কিছু করার নেই অ্যাকচুয়ালি। আমারও ওই কালকে তো আমি জানিয়েছিলাম নেটওয়ার্কের প্রবলেম, ইলেকট্রিসিটির প্রবলেম, এই সকলের জন্য কালকেই আমি দেবো বলেছিলাম, বাট সেটাও দিতে পারিনি। আজকে সকালবেলাতে ভিডিওটা পোস্ট করতে হয়েছে বিকজ নেট এতটাই স্লো। তো কিছু করার নেই, জানি না আজকে তুমি গিয়েছো কি না, তো কিছু করার নেই আমার এখানে। বাট ডাউটটা তো তোমায় বললাম যে তোমায় ওটা করতে হবে আর কি। তোমায় জানি না হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছিলে কি না, হোয়াটসঅ্যাপে আমি তো দেখাই হয়নি আমার, কারণ অনেক মেসেজ এসে পড়ে আছে। আজকেই আমি ক্লিয়ার করে দেবো, কারণ অনেকে এমার্জেন্সি জিনিস আছে বুঝতে পারছি আমি। আজকেই সকলকে মেসেজে রিপ্লাই আমি করে দেবো হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, তোমার ক্ষেত্রে তো অলরেডি আমি এর আগেই বলে দিয়েছি কি করতে হবে না করতে হবে। নেক্সট 76 এসপি, তোমার টাইম লাইনেও এসপি নামেই কিন্তু আসবে। জিএমআর হচ্ছে 1904, ইডাব্লিউএস সার্টিফিকেট নেই। মাই র্যাঙ্ক ইজ 1904। আই অ্যালটেড এ সিট ইন ফার্স্ট রাউন্ড বারওয়ান মেডিকেল কলেজ। বলছি ওখানে গিয়ে যদি বলি ইডাব্লিউএসটা প্রসেসিং চলছে, ওরা কি আমাকে জেনারেল করে দেবে? হ্যাঁ জেনারেল করে দেবে, কারণ এখানে প্রসেসিংয়ের কোনো ব্যাপার নেই। এখানে অ্যাট দ্যাট মোমেন্ট তোমাকে সার্টিফিকেট তাদের দিতে হবে, যদি দিতে পারো তাহলে তুমি ইডাব্লিউএস, যদি না দিতে পারো তাহলে তুমি ইডাব্লিউএস ক্যান্সেল এবং সিটটা ক্যান্সেল,
ওপেনে কনভার্ট করে সেকেন্ড রাউন্ডে চলে যাও। ক্যান আই গেট বারডোয়ার মেডিকেল কলেজ অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ইন সেকেন্ড রাউন্ড? ইফ নট দেন হুইচ কলেজ আই উইল বি অ্যালটেড অ্যাজ এ জেনারেল? আপনার মতে। দেখো আই থিঙ্ক তুমি মেল ক্যান্ডিডেট হয়তো, প্যারামেডিক্যালের কথা বলছো। দেখো বিএমসি বারডোয়ান মেডিকেল কলেজের আমি তো কাট অফটা তো দেখিনি কোন, তুমি যদি এখানে ডিপার্টমেন্টটাও মেনশন করতে হয় তো বুঝতে পারতাম, কারণ এখানে আমার বিএমসির কয়েকটারই মানে ডাটা রয়েছে যেগুলো লাস্ট অবধি গেছে সেগুলোর, বাট যাই হোক, তো কিছু করার নেই। আর সেকেন্ড রাউন্ডে আসবে কি না দেখো এর বলাটা খুব চাপের, কারণ সেকেন্ড রাউন্ডের কাট অফ কী হবে খুবই বলাটা মুশকিল। ঠিক আছে, বিশেষ করে গভর্নমেন্টের ক্ষেত্রে তো ডেফিনেটলি হাই যেমন ছিল হাই থাকবে, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে ধরে রাখো যেটা এসেছে আর কি, বিএমসি যে কাট অফটা এসেছে, যে র্যাঙ্কটা এসেছে ক্লোজিং র্যাঙ্ক, তার থেকে মোটামুটি 1000 মতন ধরে রাখো, 1000-এর মতন এক্সট্রা ধরে রাখো যে ওই পর্যন্ত যাবে। মানে ধরো ফার্স্ট রাউন্ডে যদি 3000 গিয়ে থাকে, রাউন্ড 2-তে 4000 বা 4100-200 এরকম পর্যন্ত যাবে। ঠিক আছে, নেক্সট 77 নন্দিনী ঘোষ 6763। স্যার ডাব্লিউবিজেই বোর্ড এর ওয়েবসাইট থেকে কোনোভাবে নিজে নিজে অনলাইনে আপগ্রেডেশন না করা যায় না? আমি ওটাই তো বলছি যে এটা করতে দেওয়াটা উচিত, অ্যাটলিস্ট জেনপাস এবং এএনএম জিএনএম এই দুটো এক্সামের ক্ষেত্রে। বাকি যে ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে এক্সামগুলো আছে লাইক ডাব্লিউবিজেই, তারপর তোমার জিলেট, আরও যে পিইউএমডিইটি বিডিইটি ওগুলো যেগুলো আছে সব ঠিক আছে, ওগুলো সব চলুক যেমন চলছে, বাট অ্যাটলিস্ট এই নার্সিংটার ক্ষেত্রে ওদেরকে এই জিনিসটা করাটা উচিত, অনলাইনে আপগ্রেডেশন করতে দেওয়াটা। আর আপগ্রেড করছে কিনা বুঝবে কি করে? ওই বললাম আউটকাম যে ডকুমেন্টসটা আসবে সেই ডকুমেন্টসটার হিসাবে, মানে ওই ডকুমেন্টসটা তোমাকে দেবে ওরা, ওটা আপগ্রেডেশন সাকসেসফুল হলেই ডকুমেন্টসটা পাবে, আদারওয়াইজ পাবে না তুমি ডকুমেন্টসটা, মানে এটাই আর কি। আমি দেখবো আমার কাছে যদি কোনো থেকে থাকে আমি সেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো যে এরকম টাইপের দেখতে হবে, কারণ আমার সময়ের তেও আমিও আপগ্রেডেশন দিয়েছিলাম, তো যদি ওটা পাই আই থিঙ্ক নাও পেতে পারি কারণ নেই সম্ভবত ডকুমেন্টসগুলো, বাট যদি বাই চান্স পাই আমি সেটা আপলোড করে দেবো এবং তোমাদেরকে দেখাবো যে এইরকম টাইপের হবে আর কি ডকুমেন্টসটা। আর তুমি ওই যে গৌরীদেবীরটার ব্যাপারটা নিশ্চয়ই বলছিলে, তো যদি আজকে গিয়ে থাকো কি হলো আমি একটু হোয়াটসঅ্যাপে জানিও প্লিজ, নাম্বার এই যে এটা, ঠিক আছে? প্লিজ একটু জানিও যে কি বললো বা হয়েছে কিনা, বা কোন যে ডকুমেন্টসটা দিয়েছে কোনটা আমাকে একটু তুলে জানিও, মানে ছবি তুলে আমাকে পাঠিও। নেক্সট হচ্ছে মানসী মণ্ডল, জেনপাস জিএমআর 3760 এসসি। ডাউট স্যার আমি অ্যাডমিশনের সময়ে ডুপ্লিকেট টিসি দেবো, অরিজিনাল টিসিটা আমি অন্য কলেজে ভর্তির সময় দিয়েছিলাম, ওরা রিটার্ন করেনি, বাট ওই কলেজে শুধু অ্যাডমিশন নিয়েছিলাম, রেজিস্ট্রেশন করিনি, তো এখন ডুপ্লিকেট টিসির জন্য কি অ্যাডমিশন আটকে যাবে? এটা ডিপেন্ড করছে কলেজের উপর, কলেজ অ্যাকসেপ্ট করবে কিনা। এবার ডুপ্লিকেট মিনস জেরক্স কপি চলবে না, মানে ইস্যুই কলেজ দিয়ে তোমার মানে যেখান থেকে আর কি টিসিটা নিচ্ছ সেটার থেকেই তোমার ইস্যু করা হতে হবে এবং অরিজিনাল টাইপেরই হতে হবে, ঠিক আছে? মানে সই স্ট্যাম্প সব যেন ঠিকঠাক থাকবে, জেরক্স কপি বা কালার জেরক্স এই সকল কিন্তু চলবে না, তো এটাই আর কি। নেক্সট 79 রুচিতা মাইতি 3200 জিএমআর র্যাঙ্ক, ওপেন জেনারেল। স্যার স্কুল লিভিং সার্টিফিকেট নেই, কলেজে নিয়েছি কি করব? দেখো এটাই তো এই আগের জন্য তো তাই বললো যে কলেজে নিয়েছে, এগুলো তো অরিজিনালটা তো নেয় না, তোমরা অরিজিনালটা কেন দিয়েছো? জেরক্স কপি, তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট নিজেদের কাছে রাখবে না? তোমরা স্কুল লিভিং স্কুল থেকে লেফট নিচ্ছ সেটার একটা সার্টিফিকেট, তোমাকে যদি বলে যে তোমার মানে আমি যদি তোমাকে বলি যে তোমার এইচএসের মার্কশিটটা আমাকে দাও, অরিজিনাল লাগবে আর তুমি ফেরত পাবে না, হবে কি? সেরকম তো এটাও তো একটা তো ডকুমেন্টস, তো যে কলেজে নিয়েছে সেই কলেজে যাবে, গিয়ে পরে বলবে ফেরত দেওয়ার জন্য যে আমার লাগবে স্যার, আর তা না হলে কলেজে তোমার স্কুলের সাথে কথা বলবে যে স্যার এরকম ব্যাপার হয়েছে, তো নতুন করে কি ইস্যু করা যাবে বা ডুপ্লিকেট ইস্যু করা যাবে, তো সেই হিসাবে, কারণ তাছাড়া আর অন্য উপায় কিছু নেই। নেক্সট 80 নন্দিনী ঘোষ, সেম, কোনো প্রাইভেট কলেজে ইএস আপগ্রেডেশন ফর্ম দেওয়ার পর ওরা আমাকে কি কোনো কনফার্মেশন লেটার দেবে যেখান থেকে আমি বুঝতে পারবো যে ওরা সত্যিই আমার আপগ্রেডেশন করছে কি না?
ওই যে বললাম যে হ্যাঁ দেবে, একটা কনফার্মেশন পেজ দেবে যেখানে লেখা থাকবে যে তুমি আপগ্রেড করছো এবং তোমার আরও অন্যান্য ডিটেলসগুলো থাকবে। মানে যে যেটাই করো তোমার কনফার্মেশন লেটার পাবে। কেউ ওই ক্যাটাগরি চেঞ্জ সেটারও একটা লেটার পাবে, নিচে লেখা থাকবে যে অমুক ক্যাটাগরি থেকে ওপেনে কনভার্ট হলো। আপগ্রেডেশন হলে সেটারও লেটার পাবে, লেখা থাকবে যে আপগ্রেডেশন হলো। অ্যাডমিশন নিলে সেটারও একটা লেটার আসবে যে তুমি অ্যাডমিশন নিলে, সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাডমিটেড, সেটারও মানে একটা ইয়ে পাবে। যে যেটাই করো না কেন কনফার্মেশন পেজ পাবেই পাবে। 81 মহামায়া কর্মকার 2261 ওবিসি বি এনসিএল সার্টিফিকেট আছে। ক্যান আই গেট বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ? দেখো আমি এর কাট অফটা তো জানি না, তো তুমি একটু পারলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমার র্যাঙ্ক 2261, জিএমআর র্যাঙ্ক 2261, ওবিসি বি ক্যান্ডিডেট, এনসিএল আছে, এবং এইটাই জানিও লিখে যে স্যার আমি কি বাঁকুড়া মেডিকেল কলেজটা পাবো। তো এটা লিখে জানিও, আমি কাট অফটা দেখে পরে তোমায় জানাবো, অথবা তুমি নিজে যদি দেখে নাও তাহলে তো আরও ভালো, তাহলে আমি কমেন্টের সাথে সাথেই রিপ্লাই করে দেবো যে পাবে কি পাবে না। মানে কাট অফটা যদি তুমি দেখে পরে আমায় বলো যে ক্লোজিং র্যাঙ্ক কত গিয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে, ঠিক আছে? কারণ আমার মনে নেই কোন কলেজের কত কাট অফ গেছে, মনে রাখাটাও তো পসিবল নয় না। নেক্সট 82 দেবনীতা মাইতি 9817 জিএমআর র্যাঙ্ক, ওপেন ক্যাটাগরি। ভেরিফিকেশনের সময় কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে? আমি আপগ্রেডেশন ইয়েস করবো, আমাকে কি মেডিকেল সার্টিফিকেট আমাকে কি দিতে হবে? আর আমি এই জিএমআরে আপগ্রেডেশনে ভালো কলেজ পাবো? হ্যাঁ আপগ্রেডেশন তো অবশ্যই করবে, আর ভালো কলেজ পাবে কিনা ডিপেন্ড করছে তো তোমার চয়েস ফিলিংয়ের উপরে। তুমি চয়েস ফিলিংয়ে যদি যে নাম্বারটাতে পেয়েছো, যে নাম্বারে অ্যালটমেন্ট এসেছে তার থেকে উপরে যদি তার এইটার থেকে ভালো কলেজগুলোকে রেখে থাকো তো অবভিয়াসলি ভালো কলেজ পাবে, যদি আসে আর কি র্যাঙ্কে, তা না হলে তো এটাই ফেরত আসবে। আর আপগ্রেডেশনের জন্য মেডিকেল ফিটনেস লাগবে না, আমি তো বলে দিচ্ছি তো যে তোমার ভেরিফিকেশান দুরকম হয়। ভেরিফিকেশান হচ্ছে দুরকম, ঠিক আছে? ভেরিফিকেশান হচ্ছে দুরকম, একটা হচ্ছে আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশান, আরেকটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশান। তো আপগ্রেডেশনের জন্য যদি ভেরিফিকেশান করো তাহলে তোমার মেডিকেল ফিটনেস লাগবে না, শুধু এই ডকুমেন্টসগুলো লাগবে এবং এটাও লাগবে না, ঠিক আছে? আর যদি অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশান করো তাহলে এগুলো সব লাগবে, সাথে ওই মেডিকেল ফিটনেস আর এই সব কিছু এগুলোই লাগবে। তো তুমি যেহেতু আপগ্রেডেশনের জন্য বলছো সেক্ষেত্রে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে না। নেক্সট 83 আমিরুল খাদিম 2011 ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, আমি কি আইপিজিএমইআর এ ফিজিওথেরাপি পাবো? সেকেন্ড রাউন্ডে আমি তো কাট অফ জানি না কত গিয়েছে আইপিজিএমইআর এ। ইডাব্লিউএস এর ক্ষেত্রে লাস্ট গিয়েছে বিএমসিতে গিয়েছে এই রাউন্ডে 2978 ইডাব্লিউএস এর ক্ষেত্রে। তোমার র্যাঙ্ক 2011, তো তুমি যদি বিএমসি রেখে থাকো তাহলে তো এটা পেয়ে যেতে, বাট তুমি এসএসকেএম চাইছো, তো ওটার কাট অফটা না জানলে আমি তো বলতে পারবো না। তো কাট অফ সহ এই সেম কোয়েশ্চেনটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও, আমি রিপ্লাই করে দেবো। নেক্সট 84 ফারহানা জিএমআর হচ্ছে 8686, ক্যাটাগরি ওবিসি এ, এনসিএল আছে। স্যার আমি 4 নং কলেজ পিএসসি নার্সিংয়ে পেয়েছি, বাট সেকেন্ড রাউন্ডে একবার গভর্নমেন্টের জন্য ট্রাই করব, সেটা ওয়াইজ কী কী স্টেপ ওয়াইজ কী কী করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য প্লিজ বলবেন। আর সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ না পাই তবে কি আগেরটা অ্যাডমিশন নিতে পারবো? দেখো তুমি 4 নংকে পেয়েছো, তো 4 নং কলেজে তুমি যাবে উইথ অল দিস ডকুমেন্টস, এটা লাগছে না, এটা লাগবে না। আর ইএস আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যাবে, তো এই সমস্ত ডকুমেন্টসের সাথে ইএস আপগ্রেডেশন ফর্ম নিয়ে যাবে, নিয়ে গিয়ে এই কলেজে যাবে। কত তারিখের মধ্যে যাবে? 19 তারিখের মধ্যে তুমি যাবে, 13 থেকে 19, 13 to 19 সেপ্টেম্বর এই তারিখের মধ্যে যাবে, এবং টাইম হচ্ছে 10 AM to 3 PM। ওকে, এই ডেট টাইমের মধ্যে যাবে। এবার এর মাঝে কিছু হলিডেজ যারা আছে তো সেগুলোকে অ্যাভয়েড করতে পারো, বা কলেজের নাম্বার নিয়ে ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ফোন করে জেনে যেতে পারো। তো এই ডেটের মধ্যে যাবে এবং সব কিছু ডকুমেন্টস নিয়ে যাবে, ইএস আপগ্রেডেশন নিয়ে যাবে, এবং ওখানে গিয়ে বলবে যে স্যার আমি আপগ্রেড করতে চাই, আপগ্রেড করে দিন। এবারে ওনারা হয়তো কিছু ঝামেলা টামেলা করতে পারে, যেহেতু 4 নং এটাও তো প্রাইভেট, তো ইটি বলতে পারে। তো যে যাই বলুক বলবে স্যার আমি আপগ্রেড করবো, আমারটা প্লিজ আপগ্রেড করে দিন। তো আপগ্রেড করে দেওয়ার পর একটা কনফার্মেশন পেজ দেবে যে তুমি সাকসেসফুলি আপগ্রেড হয়েছে বলে, সেই পেজটা একটু তুমিও দেখে পড়ে নেবে যে হ্যাঁ আপগ্রেড হয়েছে কি হয়নি, দেন চলে আসবে। তো ওটা করে নিলেই তুমি সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করে যাবে। নেক্সট হচ্ছে 85 এস দাস
জেনপাস জিএমআর 708 ওপেন ক্যাটাগরি। আমার বারডোয়ান মেডিকেল কলেজ অ্যালট হয়েছে রাউন্ড 1-এ, কিন্তু এই রিলেটেড কোনো নোটিশ বিএমসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেননি। কন্ট্যাক্ট নাম্বারগুলিও যোগাযোগযোগ্য নয়। কোনো ইনফরমেশন যেমন নেসেসারি ডকুমেন্টস, পার্টিকুলার ডেট ফর ভেরিফিকেশন, ফি স্ট্রাকচার কিছুই জানতে পারছি না। দেখো যেহেতু কিছু দেওয়া নেই সেক্ষেত্রে তো তোমার করার কিছু নেই। আর ভেরিফিকেশনের ডেট পার্টিকুলার নাও বলতে পারে, এইটাই তোমার ডেট আর কি, এই ডেট এবং এই টাইম। তো তোমার যদি খুব বেশি দূরে বাড়ি না হয় বা যদি দূরেও বাড়ি হয়, তুমি চলে আসো কালকের মধ্যে, এসে পরে কাল অর্থাৎ সোমবার দিনে একবার কলেজে ভিজিট করো। ভিজিট করে পরে তুমি মানে গিয়ে জেনে নাও যে ভেরিফিকেশান হবে কি না। ডকুমেন্টস তো তারা কি বলবে, ডকুমেন্টস তো বোর্ড থেকেই তো বলে দেওয়া আছে, ডাব্লিউবিজেই বোর্ড থেকে, তো সেই ডকুমেন্টসগুলোই লাগবে। এবং অ্যাডমিশনের জন্য হলে তো ওগুলোই, এবং আপগ্রেডেশনের জন্য হলে ইয়েস আপগ্রেডেশন ফর্ম লাগবে, আর নো আপগ্রেডেশন হচ্ছে অ্যাডমিশনের জন্য। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। এবং ফি স্ট্রাকচারের জন্য তুমি বেশ কিছু অ্যামাউন্ট অনলাইন মোডে নিয়ে আসবে। এবার যদি বলে যে না, ম্যাক্সিমাম অফ দ্য কলেজে অনলাইনেই নেয়, অফলাইনে কেউ নেয় না, ক্যাশ নেয় না, বাট তবু যদি বাই চান্স বলে যে অফলাইন লাগবে, তো বাইরের কোনো এটিএম থেকে তুলে নিয়ে গিয়ে দিয়ে দেবে। অনলাইনে একদম পুরো প্রিপেয়ার হয়ে এসো, মনডে এসো বা টুইসডে এসো। এবার যদি দেখো যে সেই দিনে ভেরিফিকেশান হচ্ছে না, তার নেক্সট ডে হবে, তো ওখানেই কোথাও স্টে করে যাবে রুম নিয়ে, দেন তারপরের দিন ভেরিফিকেশান করে নেবে। দেখো এইটুকু একটু করতেই হবে, কারণ কিছু করার নেই না, যার তারা যোগাযোগযোগ্য কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, কোনো ইনফরমেশান দেয়নি, তো কী করবে তুমি। তো এটাই আর কি রাস্তা, এইভাবেই তোমাকে করতে হবে, কিছু করার নেই। 86 রিয়া তামাং, প্রোনাউন্সিয়েশনে হয়তো ডিস্টার্ব হতে পারে, প্লিজ আই এম এক্সট্রিমলি সরি। জিএমআর 15,757, এসটি ক্যাটাগরি। স্যার, আই ওয়ান্টেড টু নো দ্যাট ডু উই নিড মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড is it compulsory to be present in physical verification, and lastly wanted to the ফার্স্ট রাউন্ড কাট অফ অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। দেখো কাট অফটা বলতে পারছি না, এটার জন্য আমি দেখবে কাট অফ রিগার্ডিং একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। এবং সেখানে আমি জানিয়ে দিয়েছি কীভাবে প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ফার্স্ট রাউন্ডের কাট অফ নিজেরাই চেক করবে সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল ফিটনেসটা কম্পালসারি কিনা। না, যদি তুমি আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশান করো তাহলে তোমার কম্পালসারি নয়, মেডিকেল ফিটনেস লাগবে না তখন। বাট যদি তুমি অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশান করো তাহলে কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। আপগ্রেডেশনের জন্য ভেরিফিকেশান হলে লাগবে না, অ্যাডমিশনের জন্য যদি ভেরিফিকেশান হয় সেক্ষেত্রে লাগবে। এবং যদি অ্যাডমিশনও নাও, তো সেক্ষেত্রে যদি বাই চান্স তোমার কাছে না থেকে থাকে, ওটা পেন্ডিং রাখা যাবে, পরেতেও দিলে হয়ে যায়। নেক্সট 87 দীপা সরকার, 6011, এসসি ক্যাটাগরি। এনি চান্স ইন সেকেন্ড রাউন্ড? 6011 এসসিদের 5000 গিয়েছে, হ্যাঁ চলে আসতে পারে তোমার। আচ্ছা দীপা সরকার ফিমেল, তো চলে আসতে পারে 6000। দেখো সেকেন্ড রাউন্ডে দেখো, যদি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়ে থাকো আপগ্রেডেশনের জন্য দিয়ে এসো সেই কলেজে গিয়ে। আর যদি না পেয়ে থাকো তাহলে চুপচাপ বাড়িতেই থাকো, সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো, পেয়ে যেতে পারো, আমার মনে হয় পেয়ে যাবে। দেন 88 ইন্দু, জিএমআর হচ্ছে 490, ওবিসি এ, এনসিএল সার্টিফিকেট নেই। দাদা আমার 690 র্যাঙ্ক, জেনারেল হয়েছে। আমি ওবিসিতে মেডিকেল কলেজ পেয়েছি, বাট আমার ওবিসি এনসিএল নেই। আমার এখন কি করণীয় প্লিজ একটু ডাব্লিউপি জানালে ভালো হয় হোয়াটসঅ্যাপে। তো হয়তো মেসেজ করে রেখেছো, আমি আজকের মধ্যে রিপ্লাই করে দেবো, বাট এখানেও আমি বলে দিচ্ছি। তো তোমার করার যেটা সেটা হচ্ছে মেডিকেল কলেজ যেটাতে পেয়েছো সেই কলেজে যাবে উইদিন এই ডেটের মধ্যে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, গিয়ে বলবে যে স্যার আমার এনসিএল নেই, তো ওটা ওপেনে কনভার্ট করে দিন। ওনারা ওপেনে কনভার্ট করে দেবে এবং একটা আউটকাম ডকুমেন্টস তোমায় দেবে, যেখানে নিচের দিকে মেনশন করা থাকবে যে ও ওবিসি থেকে ওপেনে কনভার্ট হয়েছে। তো সেটা নিয়ে বাড়ি চলে আসবে, এবার সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে। সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমার কাউন্সেলিং হবে এবং সেই মতন তুমি যে সিটটা ডিজার্ভ করো সেই সিটটা তোমার আসবে এই র্যাঙ্কে, ঠিক আছে। নেক্সট 89 দীপালোক বিশ্বাস, 1719 জিএমআর র্যাঙ্ক, এসসি ক্যাটাগরি। আমি কলকাতা মেডিকেল কলেজে বিভিএসও কোর্সটা নিয়েছি, এটাই ফার্স্ট চয়েস। এবার সমস্যা হলো অনেকে বলছে প্যারামেডিক্যাল কোর্সে মেডিকেল সার্টিফিকেট লাগে না। দেখো লাগে না, অনেক কলেজে লাগে না, প্রাইভেট কলেজের ক্ষেত্রে সব কিছু হয়, ঠিক আছে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কেউ যদি বলে আমার স্যার মার্কশিটটা নেই, সব চলবে। বাট যেহেতু গভর্নমেন্ট কলেজ সেক্ষেত্রে একটু ইস্যু হতে পারে। তো যদি না থেকে থাকে মেডিকেল ফিটনেস, ওটা কলেজে গিয়ে বলবে যে স্যার আমি কিছুদিনের মধ্যেই বানিয়ে দিয়ে যাব,
তারা পেন্ডিং রাখে। আর সেরকম হলে যদি ইমিডিয়েটলি মধ্যে মানে 19 তারিখের মধ্যে যদি বানিয়ে নিতে পারো তাহলে তো খুবই বেটার হয়। তো বানিয়ে নেবে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, আমি এটা নিয়ে নেক্সট ভিডিও দেবো, তোমাকে আলাদা করে বলেও দিচ্ছি। সেটা হচ্ছে চেষ্টা করবে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে এই সমস্ত টেস্টগুলো করাতে এবং গভর্নমেন্ট হসপিটালের কোনো ডাক্তারবাবুকে দিয়েই সই করাতে, সেটা এমবিবিএস ডক্টর হোক বা তোমার আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক বা যে কোনো ডাক্তার হোক, মানে গভর্নমেন্টের থেকেই করবে। কারণ অনেক কলেজের দেখলাম নোটিফিকেশনে লেখা আছে যে গভর্নমেন্ট থেকে লাগবে, তো এটাই আর কি। নেক্সট 90 নাজরিনা পারভিন, আচ্ছা হ্যাঁ স্কিপ চাইনি কোনোটাই। 90 নার্সিনা পারভিন, জিএমআর হচ্ছে 1246, ওপেন ক্যাটাগরি, কোন কলেজ পাবো? পেয়ে যাওয়ার তো কথা ছিল ফার্স্ট রাউন্ডে, আই থিঙ্ক হয়তো ক্যাটাগরি চেঞ্জের জন্য একদম ডাইরেক্ট তুমি ওপেনে লিখে দিয়েছো। তো দেখো পেয়ে যাবে, অবভিয়াসলি গভর্নমেন্ট পেয়ে যাবে, বাট কোনটা পাবে বলাটা খুব মুশকিল। কারণ ডিটেলস কাট অফ তো আমি দেখিনি, কোন কলেজের কত কাট অফ গেছে এতটাও ডিটেলসতে দেখিনি বা মনে রাখাটাও পসিবল নয়। তো যে কারণে পেয়ে যাবে, কোনো না কোনো একটা পেয়ে যাবে, এটা আর কি মেন কথা। নেক্সট 91 সৌরভ সাহা, প্রোনাউন্সিয়েশনে একটু গোলমাল হতে পারে কারণ বুঝতে পারছি না, SWARA, যাই হোক আর কি। জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2822, ওপেন ক্যাটাগরির, ফার্স্ট রাউন্ডে মা সারদা নার্সিং কলেজ পেয়েছি। আপগ্রেড করলে কলকাতার আশেপাশে যেমন হাওড়া, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, কল্যাণী কোনো সরকারি কলেজ পাবো? ওপেন ক্যাটাগরি 2800। ও আচ্ছা, হ্যাঁ সেই তো বলি, ঠিক আছে। হ্যাঁ পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, কারণ তোমার 200-র মতন ডিফারেন্স রয়েছে কাট অফের সাথে তোমার র্যাঙ্কের, তো চলে আসতে পারে, কোনো না কোনো একটা চলে আসতে পারে, বাট এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা বলাটা খুব মুশকিল। বাট আমার মনে হয় গভর্নমেন্ট হয়তো চলে এলেও চলে আসতে পারে তোমার। 92 আফসানা পারভিন, 4641 জিএমআর র্যাঙ্ক, ওবিসি এ, এনসিএল সার্টিফিকেট আছে। আমি সেকেন্ড রাউন্ড বা মপাপে গভর্নমেন্ট কলেজ পাবো তো বিএসসি নার্সিংয়ে? 4641 ওবিসি এ, তোমার আই থিঙ্ক সেকেন্ড রাউন্ডেই হয়তো, আচ্ছা 4600, তাহলে হয়তো সেকেন্ড রাউন্ডে নাও আসতে পারে, বাট চলেও আসতে পারে সেকেন্ড রাউন্ডে। বাট 70-30 পসিবিলিটি বলতে পারো, 70% পসিবিলিটি আসবে না সেকেন্ড রাউন্ডে, 30% পসিবিলিটি সেকেন্ড রাউন্ডে আসবে। এবার মপাবে কী হবে সেটা মপাবে সিট ম্যাট্রিক্স অনুযায়ী বলা যাবে। নেক্সট 93 অর্ঘ্য সানপুই, 4504, জিএমআর র্যাঙ্ক, এসসি ক্যাটাগরি, সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট কলেজ পাবো? এসসি ক্যাটাগরি, এবারে আমি বুঝতে পারছি না তো, তোমার নাম দেখেও বুঝতে পারছি না মেল আর ফিমেল। যাই হোক দেখো কি হয়, কাট অফ তো বলেই দিয়েছি, কাট অফের থেকে একটু আদ্রু ফ্ল্যাকচুয়েশন ধরে রেখো, 1000-1500-এর ফ্ল্যাকচুয়েশন ধরে রাখো। ওপেন ক্যাটাগরি হলে এতটাও ফ্ল্যাকচুয়েশন করবে না, ওপেন ক্যাটাগরি হলে ম্যাক্স টু ম্যাক্স 500-র মতন ফ্ল্যাকচুয়েশন করবে, বাকিগুলোর ক্ষেত্রে 1000-1200 এরকমের ফ্ল্যাকচুয়েশন ধরে রাখো। তো সেই হিসাবে নিজে একটু দেখে নিও পাচ্ছ কি পাচ্ছ না। নেক্সট 94 কৌশিক মণ্ডল, 850 জিএমআর, ইডাব্লিউএস সার্টিফিকেট আছে। দাদা বলছিলাম সোমবার ভেরিফিকেশান করালাম WBUHS-এ, আর বুধবার অ্যাডমিশন নিব, এটা হবে? না এরকম নয়, ভেরিফিকেশনের সময়েতেই অ্যাডমিশন ভেরিফিকেশন সেম ডেজে হয়, কোনো মানে এরকম হয় না, সেম ডেজেতেই হয়। ভেরিফিকেশন করাতে হবে, ভেরিফিকেশন করানোর পরে হয় আপগ্রেডেশন কিংবা অ্যাডমিশন, দুটোর একটা করাতে হবে তোমাকে সেম ডেজেতেই। ভেরিফিকেশন একদিন অমুক একদিন হয় না, সেম ডেজেতেই এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। নেক্সট এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন 95, দাঁড়াও আরেকবার রিফ্রেশ করে দেখে নিই নতুন কোনো রেসপন্স এসেছে কি না। 95 তো আমাদের লাস্ট, দেবলীনা রাউত, জিএমআর 4511, এসসি ক্যাটাগরি। দাদা অনলি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তো মেডিকেল সার্টিফিকেট লাগে না তাই না দাদা? এই ইয়ারের কলেজে অ্যাডমিশন নিয়েছি বিএসসি বোটানিতে, আর এই ইয়ারই এইচএস পাস আউট, কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাহলে আমাকে কি করতে হবে? না কিচ্ছু করতে হবে না, তোমার মাইগ্রেশন বা কোনো কিছু লাগবে না। বাট এই বছরে বিএসসি কোর্সের ক্ষেত্রে অনেক কলেজে শুনছি নাকি
মার্কশিটের পিছনে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে অ্যাডমিটেড, তো সেরকম যদি কোনো স্ট্যাম্প লাগানো থাকে তো তাহলে সেই কলেজে একবার যেতে হবে, কলেজে গিয়ে অ্যাডমিশনটা ক্যান্সেল করে আসতে হবে। ওই পিছনে আবার স্ট্যাম্প দেবে যে অ্যাডমিশন ক্যান্সেল, তো ওটা একটা করে রাখতে হবে। আর হচ্ছে তোমার না ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যদি তুমি আপগ্রেডেশনের জন্য করাও তাহলে লাগবে না, বাট যদি তুমি অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন করাও তো সেক্ষেত্রে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। তো এই হচ্ছে 95টা টোটাল রেসপন্স এসেছিলো ফর্মটাতে, গুগল ফর্মটাতে তোমাদের কোয়ারিজ, যার মধ্যে 50টা আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম এবং আজকের এই ভিডিওতে 45টা কোয়েশ্চেন্সের অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমাদের যাদের কোয়েশ্চেনগুলো নিলাম তোমাদের প্রত্যেকের যে ডাউটগুলো জানিয়েছিলে সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো সেই মতন তোমরা স্টেপ নিও। এবং লাস্টে আমি সকলের উদ্দেশ্যে কয়েকটি জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই 19 তারিখের মধ্যেই কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। আর ভেরিফিকেশনের জন্য আমি যদিও এগুলো এর আগে জানিয়ে রেখেছি, এর আগে দেখবে একটা ভিডিও দেওয়া আছে দুটো, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, অনেক ইনফরমেশন সেখানে দেওয়া আছে। তো তার থেকেও যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি, যাদের ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছে তাদের এই 1000 টাকা ফিজটা দিতে হবেই। এবং যদি কেউ না দেয় তাহলে কিন্তু এক্সিট হয়ে যাবে, অর্থাৎ এক্সিট মিনস হচ্ছে পুরো কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ মপ আপ পারে কোনো কিছু তার পার্টিসিপেট করতে পারবে না। তো আবার শুধু 1000 টাকা পেমেন্ট করে থামলেই চলবে না, ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে উইথ সব ডকুমেন্টস করে, হয় আপগ্রেডেশন অথবা অ্যাডমিশন, দুটোর একটা যে কোনো একটা তোমাদেরকে করে আসতে হবে, হয় আপগ্রেডেশন অথবা অ্যাডমিশন, দুটো যে কোনো একটা তোমাদেরকে করে আসতে হবে, তবেই তুমি এলিজিবল নেক্সট রাউন্ডের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ মপ আপের জন্য। অ্যাডমিশন নিলে তো মপ আপের জন্য এলিজিবল নও, বাট আপগ্রেডেশনটা তোমাকে করে আসতে হবে যদি সেকেন্ড রাউন্ড বা মপ আপে পার্টিসিপেট করতে চাও। আর যদি কেউ না দেয় বা পেমেন্ট করার পর ভেরিফিকেশান না করাতে যায় সেও কিন্তু এক্সিট হয়ে যাবে, অর্থাৎ কোনো রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। আর তোমাদের ডেট হচ্ছে এটাই, 19 তারিখের মধ্যেই তোমাকে ভেরিফিকেশানটা তোমাদের করতে হবে এবং এই হচ্ছে টাইম। এবার কিছু কিছু কলেজ হলিডেজগুলোতে খোলা নাও থাকতে পারে, সেটার জন্য কলেজের ওয়েবসাইট থেকে তোমাদের মোবাইল নাম্বার নিয়ে কলেজকে সাথে কন্ট্যাক্ট করে যেতে হবে। যদি কন্ট্যাক্ট না হয় তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সোমবার দিন অর্থাৎ আগামীকাল তোমরা চলে যাও কলেজকে, কলেজে গিয়ে যার যেখানেই হোক না কেন মানে কাল বেরিয়ে যাও। যদি কারো নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল হয় তারা তো কালকে আর এসে পৌঁছাতে পারবে না, তো মেটনি কালকের মধ্যে চলে এসো কলেজের লোকেশনের কাছে। এবার যাদের কাছাকাছি কলেজে ভিজিট করে নিতে পারবে এই টাইমের মধ্যে, তাদের সেই দিনেতেই তোমরা কলেজে গিয়ে কথা বলো, যদি হয়ে যায় সেদিনে তাহলে তো ঠিক আছে, যদি না হয় জেনে নেবে যে কবে ভেরিফিকেশানটা হবে এবং বাকি যা যা ডিটেলস জানতে চাইছো মানে ফি স্ট্রাকচার আর ইত্যাদি ইত্যাদি জেনে নেবে, জেনে নিয়ে যেদিন বলবে সেদিন যাবে। এবার যদি মনে হয় যে বাড়ি ব্যাক করে আবার সেই দিনেতে আসতে পারবে যে ডেটটা বলছে তাহলে ব্যাক করে যাবে, বাট যদি মনে হয় যে না পসিবল নয় তো সেক্ষেত্রে আশেপাশের কোথাও রুম নিয়ে নেবে, থেকে নেবে, দেন যেদিন বলবে সেদিনে করে নেবে। কারণ যেহেতু অনেকেই শুনলাম যে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো রয়েছে ওয়েবসাইটে কন্ট্যাক্ট হচ্ছে না, তো তাহলে করার তো কিছু নেই। আর কোনো নার্সিং কলেজের প্রাইভেট নার্সিং কলেজে যদি কোনো রকম এই আপগ্রেড করতে দেবে না, করাবো না এই সেই বলে, তো সিম্পলি তোমরা 2-3বার রিকোয়েস্ট করবে, যদি শুনে ঠিক আছে, আর যদি না শুনে সেক্ষেত্রে WBJEর সাথে কন্ট্যাক্ট করবে, একটুক্ষণ টাইম নেবে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ধরে কল লাগাতে থাকবে অনবরত, যদি কথা হয় কথা বলে তাদেরকে জানাবে কি বলছে দেখবে, যদি কল না হয় সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা মানে কলেজরা যদি বলে যে সিটটা ক্যান্সেল হয়ে যাবে তো বলবে হ্যাঁ স্যার ক্যান্সেল হোক কিন্তু আমি আপগ্রেড করব, ঠিক আছে, কারণ ক্যান্সেল হবে না। যদি তুমি নতুন কলেজ পাও তাহলে ক্যান্সেল হবে না, বাট নতুন কলেজ পেয়ে গেলে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে। তো যে কারণে যদি বলে যে ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ স্যার ক্যান্সেল হোক তবু আমার আপগ্রেড করুন, ঠিক আছে। তো দেন একটা আউটকাম ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসটা দেখে নেবে যে ওখানে লেখা আছে কিনা আপগ্রেডেশনের জন্যই, তো সেটা হয়ে গেল। এবং যদি এই সকল করে তারা না শুনে তো সেক্ষেত্রে কি করবে, সাথে গার্জিয়ান এবং অন্যান্য কয়েকজনকেও এক্সট্রা নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে রুমে ঢুকবে, অন ক্যামেরা ভিডিওস অন করে যে স্যার আপগ্রেডেশন করাবো আমি, তো কি বলছেন বলুন, করাবেন না মানে করে দেবেন না, যেটা বলছে রেকর্ড হলো। তো একটু অদ্রু ঝামেলার মতন হবে এবং এটা করাটা উচিত দরকার, কারণ তারা যেরকম করছে তাতে এইরকমটাই করাটা দরকার। তো হলো, দেন তাতেও যদি না রাজি হয় তো তখন ওই ফুটেজটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিস আছে আর কি কলকাতাতে, তো সেখানে যাবে, সেখানে গিয়ে পরে দেখাবে এবং জানাবে যে স্যার, এবং অবভিয়াসলি কিন্তু এই ডেটের মধ্যে, ঠিক আছে 19 তারিখের মধ্যে, তো গিয়ে দেখাবে যে স্যার এরকম ব্যাপার,
তো তারা করতে চাইছে না, আপগ্রেডেশন করতে দেবে না বলছে। তো কিছু স্টেপ নিন এবং আপগ্রেডেশন করিয়ে দিন। তো দেন আশা করছি আপগ্রেডেশন তাদের তরফ থেকে মানে কিছু একটা ব্যাপার হবে। তো এই হচ্ছে আর কি মেন জিনিস এবং কিছু কথা, এবং আশা করি প্রত্যেকের যে ডাউটগুলো ছিল সেই সমস্ত ডাউটগুলো আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এরপরেও যদি ডাউট থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স রইলো, কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো কোয়ারিজ ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। বাই।